আসসালামু আলাইকুম। আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আজকে আমাদের সাথে যারা আছেন বাংলাদেশের বিভিন্ন লোকাল এবং ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানে হেড অফ আইটি, সিএল, সিটিও। বিশেষ করে আমরা আমাদের যে প্রোগ্রামটা আজকে ইনিশিয়েট করছি আইটি লিডারশিপ কমিউনিটির পক্ষ থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে স্পেশালি আমরা যারা আইটি লিডার আছি আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট ম্যানেজ করতে হয়। তো সেখানে আমরা আমাদের যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে আমরা যারা লিডার আছি বিভিন্ন জন বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট করে থাকি। স্পেশালি পিএমআই গাইডলাইন্স অনুসারে আমাদের কিভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করা উচিত, ইভেন কি আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেট পেতে আমাদের যে রোড প্ল্যান এই বিষয়গুলো নিয়ে আমরা লাস্ট একটা সেশন অ্যারেঞ্জ করেছি। আমাদের সাথে এই সেশনে লিডার হিসেবে আছেন আমাদের সবার প্রিয় মানুষ ইয়াসিন আল নুরি ভাই, যিনার গাইডলাইন্স নিয়েই আমরা আজকে সেশনটি শুরু করব এবং উনি আমাদেরকে লিড দিবেন। হোপফুলি আপনারা যারা জয়েন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আইটিএলস এর পক্ষ থেকে, এবং আজকের সেশন থেকে আমাদের বিশ্বাস যে এবং আমরা নেক্সট যে নয়টা সেশন কমপ্লিট করব, এই পুরো সেশন জুড়ে যারা সম্পৃক্ত থাকবেন আমাদের বিশ্বাস যে যারা অলরেডি সার্টিফাইড তারা এখান থেকে পিডিও রিসিভ করতে পারবেন, আর যারা সার্টিফিকেশন নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ইনশাল্লাহ ভালো একটা গাইডলাইন্স হবে। তো থ্যাংক ইউ সবাইকে, অ্যান্ড অ্যাগেইন ইয়াসিন আল নুরি ভাইকে। আহ, ভাই প্লিজ স্টার্ট করুন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি প্রথমে অ্যাপোলোজাইজ ফ্রম মাই সাইড যে যদি আমার কারণে ডিলে হলো। আর সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই আইটিএলসি পক্ষ থেকে বা আমার প্রিয় ফখরুল ভাইকে যে এত সুন্দর একটা সেশন অর্গানাইজ করার জন্য এবং আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য যে আমি আপনাদেরকে কিছু আমার নলেজ শেয়ার করতে পারবো। আমরা একটু সবাই একটু মিউট করে রাখি সবাই প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আমরা যাদের কথা বলার প্রয়োজন হবে আমরা হ্যান্ড রেজ করবো অথবা তখন আনমিউট করে আমরা কথা বলার চেষ্টা করবো। আমরা ইনিশিয়াল সেশন নিয়েছিলাম যে কিভাবে পিএমপি সার্টিফিকেশন নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চিন থাকে। আমরা এই কোশ্চিন এন্ড অ্যান্সার সেশন নিয়ে একটা সেশন নিয়েছি। এরপরে আমরা চিন্তা করলাম যে আমাদের আইটিএলসির যারা মেম্বার ওনাদেরকে আমরা কিভাবে একটা ভালো গাইডলাইন দিতে পারি যে পিএমপি সার্টিফিকেশন। আমি চেষ্টা করেছি আপনাদের জন্য ডকুমেন্টস প্রিপেয়ার করার, এবং আমি এর আগের সেশনে বলেছিলাম যে আমি অলওয়েজ প্রিফেয়ার করি হচ্ছে পিএম বুক 6। আপনাদেরকেও আমার রিকোয়েস্ট থাকবে পিএম বুক 6-7 এর বাইরে অনেকেই অনেক ধরনের কথা বলবে, অনেক অনেক ধরনের সাজেশন দিবে, অন্যদিকে না যাওয়ার জন্য আমার নিজের কোন এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলতেছি আর কি পিএম বুক 6 এর সাথে, এবং ওই পিএম বুক 6 কে বেস করে আমি আমার এই ডকুমেন্টেশনটাকে রেডি করছি। আশা করি যে এটা যদি আপনারা গো থ্রু করতে পারেন এবং অ্যাবজর্ব করতে পারেন তাহলে পিএমপি সার্টিফিকেশনের জন্য ফার্দার আর আপনার অন্য প্রতিষ্ঠান বা অন্য কোনো কোথাও কোনো ট্রেনিং সেন্টারে আর ট্রেনিং নেওয়ার দরকার হবে না আশা করছি। তা আমরা এখানে ফখরুল ভাই বলছেন 10টা ক্লাস সেশনের মধ্যে দিয়ে এটা শেষ করার। এটা যদিও ডিফিকাল্ট আমরা জানি, তবে আমরা চেষ্টা করব যে 10টা সেশনে কিভাবে আপনাদেরকে আমরা ম্যাক্সিমাম টপিকস কাভার করতে পারি। এরপরে আশা করা যায় যে আপনারা নিজেরাই হয়তো পিএম বুক 6 গো থ্রু করে কমপ্লিট করতে পারবেন, আর আমি আছি আপনাদের সাথে যদি প্রয়োজন হয় আরো কিছু ক্লাসে আমি নিব। এটা হলো সেকেন্ড সেশন আমাদের। আর আহ, যদি আমরা বলি যে পিএমপি সার্টিফিকেশনের জন্য এটা প্রথম সেশন। এখন এর আগের যে সেশন গুলা হয়েছে আইটিএলসির ব্যানারে এগুলা ছিল মোর অন লেস আমরা যদি বলি অ্যাওয়ারনেস সেশন, কিন্তু আজকের সেশন থেকে যেটা হচ্ছে এটা কিন্তু অ্যাওয়ারনেস সেশন বললে ভুল। এই জন্য আমাদের খুবই অ্যাটেন্টিভ থাকতে হবে যে আমরা এই সেশনটাকে, এই যে 2 ঘন্টা আমরা স্পেন্ড করব আমাদের সারাদিন অফিস করে আসার পরে, 2 ঘন্টা আপনি এখানে 10টা ক্লাসে 20 আওয়ার্স আপনি স্পেন্ড করবেন, এখান থেকে যেন আমরা কিছু নিতে পারি এবং ওইভাবেই প্রিপারেশন নিয়েই যেন আমরা এই সেশনটাতে বসার চেষ্টা করি। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আমাদের টাইমটা ইউটিলাইজ হবে না প্রপারলি। এটা একটা। আরেকটা হলো যে
আমি অলরেডি বলছি যে এটা হলো সেকেন্ড ইনিংস। যদি বলি, ফার্স্ট ইনিংসটা আমাদের অ্যাওয়ারনেস সেশন ছিল, সেকেন্ড ইনিংস হচ্ছে আমরা ক্লাসগুলা নিব, থার্ড ইনিংস হলো এটা আমার পক্ষ থেকে, আমি ফখরুল ভাইকে এখনো বলি নাই। যারা টাকা জমা দিবেন তাদের জন্য আমি অন্য অন্য জায়গাতেও এটা করি, কোশ্চিন এন্ড অ্যান্সার সেশন। ওটা শুধুমাত্র যারা টাকা জমা দেয়, মানে আই মিন টাকা জমা দেওয়ার কথা বলতে একটু খারাপ দেখা যায়, মানে যারা পরীক্ষা রেজিস্ট্রেশন করে যে আমি হ্যাঁ পরীক্ষার জন্য বসবো আর কি। এটা 1 বছর টাইম থাকে, 1 বছরের মধ্যে আপনি পরীক্ষায় বসবেন। এই এই ধরনের যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য আমার কোশ্চিন অ্যান্ড অ্যান্সার সেশনের আরো কয়েকটা ক্লাস আমি তাদেরকে নেওয়ার চেষ্টা করি। ওই সেশনটা আমি মানে ফি জমা না দিলে কেন নিই না, ওটার বিভিন্ন রিজন আছে। তখন আপনার মধ্যে বা ইউজারদের মধ্যে ওই ধরনের একটা ইগারনেস কাজ করেন যে আমি হ্যাঁ পরীক্ষায় বসবো, বা সিরিয়াসনেস যেটাকে বলে ওইটা আসেন। টাকা জমা রেজিস্ট্রেশন যারা করবেন তাদের জন্য আমি আরো থার্ড ইনিংসে আর একটা অন্য কয়টা ক্লাস নিয়ে কোশ্চিন অ্যান্ড অ্যান্সার সেশনটাকে কমপ্লিট করা যায় ওইটা চেষ্টা করি। তো এই ছিল আমাদের ওভারঅল। আর আজকের সেশনটাতে আমি আমার নিজের কোনো কিছুই এখানে ডকুমেন্টেশনে রাখি নাই, পুরোপুরি PMBOK 6 থেকে নেওয়ার চেষ্টা করছি। আর আরেকটা হলো যে আমি PMP সার্টিফিকেশন করার সময় কি ধরনের প্রবলেম ফেস করছি, কোন জায়গায় আমার ল্যাকিং ছিল, কোন ভাবে প্রেজেন্টেশন করলে একজন অডিয়েন্স এটাকে ইজিলি গ্র্যাব করতে পারবে, ওইভাবে চেষ্টা করছি। এটার কারণে আমাকে বিভিন্ন সাইট থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাকে ডাটা নিতে হয়েছে। এই জন্য তাদের প্রতি আমরা মানে দোয়া করব, কারণ তা দোয়া করা ছাড়া তাদের কাছে আমরা অন্য কোথাও পৌঁছাতে পারবো না। অসংখ্য ওয়েবসাইট থেকে আমি বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করেছি। কারো কারো হয়তো আবার আপনার ইন্টালেকচুয়াল প্রপার্টিও থাকতে পারে। তা আমরা সেটা নিয়েও যদি কোনো ধরনের কোনো কমপ্লেন আসে, তাহলে আমরা ওইটা উইথড্র করার চেষ্টা করব আর কি। এই ধরনের মানসিকতা নিয়ে আমরা মুভ করতে চাচ্ছি আর কি। তা আমরা শুরু করি। আর আরেকটা বলি যে আপনাদের আত্মস্থ করতে হবে আপনার নিজের মতো। PMBOK 6 তো আপনাকে একটা গাইডলাইন দিছে, আমাদেরকে একটা গাইডলাইন দিচ্ছে, এইভাবে গেলে আমরা PMP সার্টিফাইড বা প্রজেক্ট ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করতে পারবো। কিন্তু আপনি যদি আপনার মতো করে, আমরা যদি আমাদের মতো করে বুঝতে না পারি টপিকসটা, তাহলে কিন্তু আমি কোশ্চিন অ্যান্ড অ্যান্সার সেশন করতে পারবো না। কারণ এটা এমন না যে আপনি থিওরিটিক্যালি অ্যাবজর্ব করলেন এবং ওই থিওরিটিক্যাল কনসেপ্টই সরাসরি আসবে, এমন না। কারণ এটা আমরা এর আগের সেশনে বলেছি যে কোশ্চিনও হবে সিচুয়েশনাল বেসড, অ্যান্সারও হবে সিচুয়েশনাল বেসড। পরবর্তীতে আমরা কিছু স্যাম্পল কোশ্চিন নিয়ে যখন ডিসকাশন করবো তখন আপনারা বুঝতে পারবেন যে কোশ্চিন প্যাটার্নটা কেমন হবে। এই জন্য এখানে বোঝাটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা আপনি যদি আপনার মাতৃভাষাতে বুঝতে পারেন, এটা হবে মানে মানে একদম সব থেকে উত্তম, যদি আমি বলি আর কি। হ্যাঁ, তা আপনি আপনার মতন করে বুঝে নেবেন বিষয়টা, বুঝে আপনি এরপরে গোথ্রো করবেন। আপনাকে কোনো কিছু এখানে মেমোরাইজ করতে হবে না, কোনো কিছু আপনাকে একদম হার্ট অ্যান্ড সোল মনে রাখতেই হবে এরকম কোনো কিছু। জাস্ট প্রত্যেকটা টপিকস, এবং আমি শিওর এখানে সবাই IT লিডার, সব জিনিসই আপনার আমার আইডিয়া আছে। জাস্ট শুধু একটু PMI কি বলতেছে ওইটা নিয়ে একটু আপনাকে আহ, আরে আপনার আপনার যে ফাউন্ডেশনটাকে মজবুত করতে হবে, তাহলে আশা করি যে আমরা এই সেশন থেকে অনেক কিছু অ্যাচিভ করতে পারবো এবং সার্টিফাইড হতে পারবো ইনশাল্লাহ। কারণ আমি এর আগের সেশনেও বলেছি যে আমি যখন কোনো আমি আসলে বেসিসের একটা কোর্স আছে স্যাপ প্রোগ্রাম, ওইখানে আমি করেছি। আমি যখন করি আমি PMBOK সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। তারপরে ওখান থেকে আমি এই যে ক্লাসগুলাতে অ্যাটেন্টিভ থেকেছি এবং ক্লাস থেকে নেওয়ার চেষ্টা করছি, ফলে আমার জন্য এটা ইজি হয়েছে। আমি একটু এতে যাচ্ছি, আমাদের স্ক্রিন শেয়ারের পারমিশন কি দেওয়া আছে ফখরুল ভাই আমাকে? জি ভাই, দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন না, থ্যাংক ইউ। এই হলো, আমি প্রথমে একটা স্ট্র্যাটেজি নিয়ে আসছি। ওভারভিউ আমার আজকের ক্লাসটা থাকবে যে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের ওভারভিউ। প্রথম যে ক্লাসটা থাকবে, এখানে আমরা স্ট্র্যাটেজিটাকে কেন বলতেছি যে PMP সার্টিফিকেশন আপনাকে অ্যাচিভ করতে হলে অবশ্যই একটা স্ট্র্যাটেজি ফলো করে আপনাকে মুভ করতে হবে। আদারওয়াইজ আমরা PMP সার্টিফিকেশন কঠিন হবে। আমরা যদি বলি অ্যাজ এ স্টুডেন্ট আপনি PMP সার্টিফিকেশন
করতে করতে পারতেন, যদি স্টুডেন্টের মতো পড়াশোনা করতে পারতেন। কিন্তু এখন আমরা যে সিচুয়েশনে আছি, আমাদেরকে ফ্যামিলিকে টেক কেয়ার করতে হচ্ছে, আমাদের সোশ্যাল লাইফকে টেক কেয়ার করতে হচ্ছে, আপনার জব টেক কেয়ার করতে হচ্ছে, তারপরে আপনাকে কিন্তু পড়াশোনা করে এরপরে আপনাকে সার্টিফিকেশন অ্যাচিভ করতে হবে। তো এটা কিন্তু খুবই কঠিন কাজ, এতগুলো কিছু একসাথে ম্যানেজ করে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে আমাদের স্ট্র্যাটেজিটাকে প্রপারলি ইউটিলাইজ করা এবং স্ট্র্যাটেজিটাকে একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে সাজানো, আদারওয়াইজ আমাদের এটা difficult। প্রথমে আমরা বলি যে আমাদের অন্যান্য যে ক্লাসগুলো আমি নিই, সেখান থেকে আমার বিভিন্ন সময়ের বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে এই গ্রাউন্ড রুলসটা নেওয়া, এবং অনলাইন সেশনের ক্লাস নিতে গেলে এই ধরনের গ্রাউন্ড রুলস আমাদের ফলো করতে হয়। আমরা প্রথম দিন যেহেতু গ্রাউন্ড রুলসটা আমরা একটু ডিসকাস করি। বি অন টাইম অলওয়েজ। আপনি যদি অন টাইম না হন, বিভিন্ন ইন কেস অফ ইমার্জেন্সি হতেই পারে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব অন টাইমে থাকার। না হলে কি হবে যে আপনি দেখা গেল টপিকসটা একটার সাথে আরেকটা রিলেটেড, আপনি একটা ল্যাকিংস হলে পরের ক্লাসে হয়তো দেখা যাচ্ছে যে আপনি আর এনজয় করতে পারবেন না, তখন আপনার কাছে এটা খুব ডিফিকাল্টিস মনে হবে। আহ, মানে আপনার কন্টিনিউশনটা করা তখন ডিফিকাল্ট হবে। এই জন্য অন টাইমে আমরা প্রেজেন্স থাকার চেষ্টা করব। আর একটা হলো বি প্রিপেয়ার্ড। ওই যে আমি যেটা বললাম আপনাকে, মানে সময় কাগজ কলম নিয়েও বসতে হবে। এটা কিন্তু কোনো অ্যাওয়ারনেস সেশন না, এটা একটা ট্রেনিং সেশন। এখানে যদি আপনার কোনো কথাটা মনে হয় যে এটা নোট ডাউন করার দরকার, আপনি একদম সেফ বাংলা ভাষায়, আপনার নিজের ভাষায় আপনি নোট ডাউন করবেন, যেন এই টপিকসটা এই ওয়ার্ডটা দিয়ে আপনি রিলেট করতে পারেন। আমার উদ্দেশ্য হলো এটা, এভাবে ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে। হ্যাঁ, আর সেশনটার সময় আমি বলছি যে সিরিয়াসলি নিতে হবে। কোনো খাওয়া বা পান করা এর জন্য দরকার হলে আমরা 5 মিনিট 10 মিনিটের আমাদের সেশনের মাঝে আমরা ব্রেক দিয়ে দিব। সেশন চলা আপনি খাবেন, আপনি পান করবেন, দেখা যাচ্ছে যে আপনি অ্যাটেন্টিভলি সেশনটা এনজয় করতে পারবেন। এগুলা থেকে আমরা একটু চেষ্টা করবো অ্যাজ মাস অ্যাজ, যতটুকু পারা যায় আর কি। ডু নট প্লে উইথ ওর কম্পিউটার অ্যান্ড আদার ডিভাইস। অনেক সময় আমরা দেখি যে মোবাইলে আমরা আমাদের অডিয়েন্স ফেসবুক দেখতেছে বা ইউটিউব দেখতেছে, আপনি এর সাথে সাথে ক্লাসটাকে দেখতেছেন। এই ধরনের করলে হবে না, আপনাকে অ্যাটেন্টিভলি ক্লাসটাকে এনজয় করতে হবে। বি রেসপেক্টফুল হতে হবে অবশ্যই। বিভিন্ন ধরনের কোশ্চিন আসবে, বিভিন্ন ধরনের কোশ্চিন বিভিন্ন জন করবে, লেভেল অনুযায়ী কোশ্চিন হবে। এই জন্য আমরা সবাই সবাইকে রেসপেক্ট করব। আমরা যদি একে অপরকে রেসপেক্ট না করতে পারি, তাহলে আমাদের লার্নিং এর যে কার্ভটা বা লেভেলটা, এটা একটু ডেটোরিয়েট হবে আর কি। এই জন্য আমরা সবাই রেসপেক্টফুল থাকার চেষ্টা করব। অলওয়েজ আমরা আমাদের মাইকটাকে মিউট করে রাখবো, যেহেতু এটা অনলাইন সেশন। অনেকেই এখানে অ্যাটেন্টিভ হতে হবে যে আমার ইন্ডিভিজুয়াল প্রবলেমের জন্য অন্যরা যেন সাফার না হয়, এদিকে আমরা সবাই খেয়াল রাখবো। কোনো কিছু যদি আপনার কোশ্চিনারিজ থাকে বা থাকে, সাথে সাথে হ্যান্ড রেজ করে আমরা আমাদের আপনাদের কোশ্চিনটা আমরা শুনবো বা আমরা আলোচনা করবো। ফলো 3 into 3 রুলস, এটা একটা আমাদের ইস্যু। লার্জ অডিয়েন্স থাকলে এরকম হয়, তারপরেও আমরা এটা আলোচনা করি এখানে এই কারণে যে আমরা চাচ্ছি যে সবাই পার্টিসিপেট করেন। আমরা আইটি লিডারশিপ যারা আছি, একজন দুইজন করবেন এরকম। আমরা মনে করেন যে আহ, যে 20 জন 25 জন বা 30 জন যাই থাকি না কেন, আমরা চাই যে সবাই এখানে কানেক্টেড থাকুক, সবাই আমাদের একে অপরের সাথে যেন আমরা সেশনটাকে এনজয় করতে পারি। এর মানে হলো যে একজন যদি কোশ্চিন করেন 3 মিনিটস এর মধ্যে, এবং 3 জনের পরে আর কেউ কোশ্চিন করবেন না, অন্যকে সুযোগ দিন। হ্যাঁ, যদি এমন হয় অন্যরা সাই ফিল করে, কেউ কোশ্চিন করতেছে না, তাহলে আপনি তখন কন্টিনিউ করতে পারেন। আদারওয়াইজ এটা আমরা ফলো করতে পারি। আমি প্রথমেই বলছি টেক সিরিয়াসলি নিতে হবে এটাকে, আর এনজয় লার্নিং। আমি যদি লার্নিং কে এনজয় করতে না পারি, তাহলে দিন শেষে আমাদের আসলে টাইম স্পেন্ড করাটা মানে আমাদের জন্য একটা জাস্ট টাইম স্পেন্ড করলাম এরকম হবে। আমাদের যে কোনো ভাবেই হোক সেশনটাকে এনজয় করতে হবে। এই ছিল আমাদের গ্রাউন্ড রুলস। এরপরে ডিসক্লেমারটা অলরেডি আমি আপনাদের সামনে তুলে ধরছি আমার ওপেনিং স্পিচের সময়, যে এটা আমি বিভিন্ন আমাদের যে পিএম বুক 6 আছে, 6 এরই এভরি রাইটিংস আমি আমার প্রেজেন্টেশনে নিয়ে আসছি। আর আপনাদের বোঝার জন্য যে ওই পিএম বুকসটা হচ্ছে কি, অনেক একটা দুর্বোধ্য ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, মানে কঠিন ল্যাঙ্গুয়েজ। অনেক সময় এটাই হচ্ছে কি, প্রত্যেকটা কপিরাইট করা ওয়ার্ড এমন বলতে পারেন আপনি। হ্যাঁ, এটা বোঝা অনেক সময় একটু কঠিন হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করছি আমি যে বিভিন্ন ধরনের পিকচার দিয়ে, বিভিন্ন ধরনের ছোট ছোট ওয়ার্ড দিয়ে, আহ, আপনার ইজি ওয়ার্ড দিয়ে কিভাবে এই টপিকসটাকে আমরা কাভার করতে পারি। এই জন্য আমাকে বিভিন্ন, এটা আমি নিজে তৈরি করি নাই, কারণ ওগুলো আমি বিভিন্ন গুগল থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি সার্চ করে করে
নিয়ে আসছি। ওই জন্য বললাম যে তাদের প্রতি আমাদের একটু দোয়া থাকবে যে তারা আমাদের জন্য এই হেল্পটা করছেন। এবং যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টির কোনো কিছু আমাদের প্রবলেম হয় তাহলে আমরা সাথে সাথে আহ, আমরা বলতেছি না যে এটা আমাদের ডকুমেন্ট, হ্যাঁ, এটা আমরা অন্যের হেল্প নিয়ে আমরা গো থ্রু করতেছি এবং এটা কন্টিনিউ। এই ডিসক্লেমারটাও আমরা সবাই মনে রাখবো। আচ্ছা, এখন একটু দেখেন যে এইখানে একটু একটা ডেভিড জে সোয়ার্টস, উনি হচ্ছেন আপনার জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক এবং মোটিভেশনাল স্পিকার, অথর। দি ম্যাজিক অফ থিঙ্ক একটা বিখ্যাত বই লিখছেন উনি। উনি একটা কি কথা বলছেন, কথাটা আমার খুব ভালো লাগছে, যেন আপনাদের সাথে আমি শেয়ার করলাম। দি সাইজ অফ ইউর সাকসেস ইজ ডিটারমাইন্ড বাই দ্য সাইজ অফ ইউর বিলিফ। মানে আপনি আমরা সবাই বুঝতে পারতেছি যে আসলে আমাদের সাকসেসটা কোন লেভেলের হবে এটা আমাদের উপরেই ডিপেন্ড করবে, আমার ইন্ডিভিজুয়াল পার্সনের বিলিফের উপরেই ডিপেন্ড। আমরা সবাই আমাদের বিলিফটাকে একটু মানে মানে এইটা যে আমার দ্বারা পিএমপি হবে না, বা পিএমপি খুব কঠিন, এখানে পাশ করা একটু জটিল, অনেকের মধ্যে এই ধরনের আছে, এটা হবে না, এই ধরনের টেন্ডেন্সি থেকে যেন আমরা বের হয়ে আসি। কেন হবে না? 50% বা 60% তো পাশ করতেছে, তাহলে ওই 50-60%-এর মধ্যে আমি কেন না? হ্যাঁ, এইভাবে যদি আপনি আপনার বিলিফটাকে আপনি স্টেবল করতে পারেন, তা সাকসেস অবশ্যই আসবে, না আসার কোনো কারণ নেই। আরেকটা এটা দেখেন যে একটা আপনার গোল, গোল হচ্ছে আপনি সেট করছেন, এবং গোলটাকে আপনি কিভাবে এই গোলে পৌঁছাবেন, বিভিন্ন ওয়ে পৌঁছানো যেতে পারে। যেমন ওইখানে দড়ি দিয়ে বা কোনো দিয়ে আহ, খুব কঠিন ওয়েতে যাচ্ছে, আর বাম সাইডের যিনি দেখেন উনি একটা প্রসেস বের করে নিছে ওইখানে ওঠার। যেমন আমরা যদি হিমালয়ের কথা বলি, আপনি নেপাল দিয়ে উঠতে পারেন, ওদিকে আপনার হচ্ছে তিব্বত দিয়ে উঠতে পারেন, কিন্তু তিব্বত দিয়ে ওঠাটা অনেক চ্যালেঞ্জিং, অনেক ডিফিকাল্ট ফেস করতে হয়। যে কারণে এখন কি হয়, সবাই আপনার নেপাল সাইড দিয়ে কিন্তু এভারেস্টের চূড়ায় উঠতেছে। এরকম এই যে পিএমপি একটা জার্নি, এই জার্নিতে আপনাকে যেতে হলে ইজি ওয়েতে কিভাবে আপনাকে ওইখানে পৌঁছাতে হবে এটা আপনাকে বের করতে হবে। আমরা জাস্ট একটা ওয়ে দেখাই দিব আপনাকে যে হ্যাঁ, এই ওয়েতে গেলে আপনি আপনার ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এটা একটা হতে হবে কি, ইজি ওয়েতে কিভাবে যাওয়া যায় আমরা সেভাবে যাওয়ার চেষ্টা করব। খুব কঠিন ওয়েতে বা একদম কঠিন ভাবে আমরা আমাদের এই গোল পূরণ করতে হবে, নট লাইক। এটা এই গত সেশনেও আমি এটা অ্যাড করছিলাম, আবার আপনাদের জন্য এটা আমি নিয়ে আসলাম। জিগ জিগলার, উনি হচ্ছেন আমেরিকার মোটিভেশনাল একজন স্পিকার। তো ওনার একটা কথা হলো যে ইউ আর বর্ন টু উইন, হ্যাঁ, বাট টু বি এ উইনার ইউ মাস্ট প্ল্যান টু উইন, প্রিপেয়ার টু উইন অ্যান্ড এক্সপেক্ট টু উইন। মানে সুন্দর একটা কথা, হ্যাঁ, যে আপনাকে উইন করতে হলে আপনাকে সুন্দরভাবে প্ল্যান করতে হবে, ওই প্ল্যান অনুযায়ী আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে, আদারওয়াইজ আপনি কখনো উইন করতে পারবেন না। এই এই ধরনের প্ল্যান যদি আমাদের না থাকে, যেমন আপনি এখন পিএমপি সার্টিফিকেশনের জন্য প্ল্যান করুন, তাহলে এই প্ল্যানটা কিভাবে করুন? যার প্ল্যানটা যত কনক্রিট হবে, অর্গানাইজড হবে, উনি কিন্তু তত দ্রুত উইন করতে পারেন। তো এটাই হলো আমাদের ওনার এই কথা থেকে আমরা এটা বুঝলাম আর কি ভালো, এবং আমাদের সবারই এটাকে একটু আত্মস্থ করা উচিত। আমরা বড় বড় কিছু প্রজেক্ট নিয়ে একটু দেখবো। এটা কোন প্রজেক্ট আমরা সবাই বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু, রাইট? এবং আমরা যখন এই প্রজেক্ট নিয়ে কথা বলবো, আমরা বিগ বিগ প্রজেক্ট নিয়ে আমাদের মাথার মধ্যে থিঙ্ক করবো, তাহলে কি হবে, আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টটা বোঝা আমার জন্য ইজি হবে। আমরা যদি স্মল স্কেলে চিন্তা করি, তখন আমাদের মধ্যে বিভিন্ন কমপ্লেক্সিটি, বিভিন্ন কনফিউশন অ্যারাইজ করে। এগুলা থেকে আমরা যদি দূর করতে চাই এইসব কনফিউশন, তাহলে বড় প্রজেক্ট নিয়ে যদি আমরা থিঙ্ক করি, তখন আমরা এই ধরনের কনফিউশন গুলা আসবে না। তাহলে এই এই বাংলাদেশের ইতিহাসে এটা একটা অনেক বড় প্রজেক্ট ছিল, আপনারা জানেন। এরপরে দেখেন এটা কি প্রজেক্ট, মেট্রো প্রজেক্ট আমাদের, এটাও অনেক বড় একটা প্রজেক্ট ছিল বাংলাদেশের জন্য। এটা কি প্রজেক্ট, কেউ বলতে পারবেন এটা কোনটা, কি প্রজেক্ট আমাদের? দেখি রূপপুর পারমাণবিক রূপপুর নাকি? পারমাণবিক। রূপপুর 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 পারমাণবিক, পারমাণবিক। রাইট। আমি এটা ওর কারেন্ট ফেসটা নিয়ে আসি নাই, কারণ হলো যে আপনাদের দেখানোর জন্য যে আপনারা কি কে এটা নিয়ে আহ বলতে পারেন বা আইডিয়া আছে এই এই ধরনের বড় বড় প্রজেক্ট গুলা নিয়ে। এইটা কে বলতে পারবেন এটা? বঙ্গবন্ধু টানেল। টানেল এটা বঙ্গবন্ধু টানেল, এটা একটা বড় কর্ণফুলী। প্রজেক্ট। কর্ণফুলী আমাদের বড় বড় একটা বড় প্রজেক্টের মধ্যে ওয়ান অফ দা বিগ প্রজেক্ট। এরপর এটা কি প্রজেক্ট, কে বলতে পারবেন একটু বলেন? জিয়া ইন্টারন্যাশনাল শাহজালাল এয়ারপোর্ট থার্ড ফেজ। থার্ড থার্ড ফেজ। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থার্ড ফেজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এটা আমরা দিয়েছি যে ইনিশিয়াল স্টেজের ছবি, হ্যাঁ? এগুলো আমাদের বাংলাদেশের বড় বড় প্রজেক্ট ছিল। এটা কি প্রজেক্ট?
এটা ওল্ড ইজ Pyramid. গোল্ড প্রজেক্ট। হ্যাঁ, ওল্ড ইজ গোল্ড প্রজেক্ট, রাইট। এটা দেখেন যে কোন আমলের প্রজেক্ট, আপনি কিন্তু দেখেন প্রজেক্ট কি নতুন, এটা এটা মানে বোঝানো হচ্ছে, দেখেন এগুলা হলো এই সেই দিনের, এটা কোন আমলের প্রজেক্ট আপনি চিন্তা করেন। যে প্রজেক্ট তাহলে কি, যে এমন না যে প্রজেক্ট এখন শুরু হয়েছে বা এই 20-30 বছর আগে প্রজেক্ট শুরু হয়েছে, এর নট লাইক দ্যাট। প্রজেক্ট দেখেন কোন যুগে প্রজেক্ট শুরু হয়েছে, এবং সেই প্রজেক্টের কোয়ালিটিও আপনি দেখেন আজ পর্যন্ত এটা মানে বিশ্বের বিস্ময়, এবং মানুষজন মানে প্রতি বছর কোটি কোটি ভিজিটর সেখানে যাচ্ছে, দেখতেছে। তাহলে প্রজেক্টের কোয়ালিটি যদি না থাকতো এতদিন কিন্তু প্রজেক্ট সাকসেস করতো না, তাই না? প্রজেক্ট যে নতুন কিছু এমনও না, এটা হয়তো এমন হয়েছে, মডিফাই হয়েছে, একটু মডার্নাইজ হয়েছে। এটা কি, এটা একটু দেখেন, চীনের চীনের গ্রেট মহাপ্রাচীর। ওয়াল। হ্যাঁ, গ্রেট জি। ওয়াল। গ্রেট ওয়াল একটা বড় প্রজেক্ট ছিল আমাদের। এটা আগ্রার তাজমহল আমাদের সপ্তম আশ্চর্যের আরেক আলাদা একটা আশ্চর্য প্রজেক্ট। এই ধরনের প্রজেক্ট গুলা সেই কত বছর আগে হয়েছে, এগুলো আমরা এখন দেখতেছি এবং আমাদের ডিসকাশন করতেছি। আচ্ছা, এবার আমরা দেখি যে ওভারভিউ অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে এখন যদি বলি ইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট নিউ থিংস, আপনার অ্যান্সারটা কি হবে আসলে? নো। প্রজেক্ট, এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে আমরা অবশ্যই নিই না। কারণ হলো যে দেখেন আপনি পিরামিড আমরা দেখলাম, তাহলে পিরামিডের সময় যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট না থাকতো তাহলে কিন্তু একটা হ্যাফেজার্ড অবস্থা হতো, ওইটা 1-2 বছরের মধ্যে প্রজেক্ট হয়তো ডিমলিশ হয়ে যেত, তাই না? তো ওখানে পিরামিড, আপনি গ্রেট ওয়াল, তাজমহল, এই যে প্রজেক্ট গুলা এখনো দেখেন যে সগর্বে আছে, এবং আমাদের যে কারেন্ট যে প্রজেক্ট সেসব প্রজেক্টকেও তারা মানে কোনোভাবে তাদের কাছে যেতে পারতেছে না আমাদের কারেন্ট টেকনোলজি নিয়ে, কারেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। এই জন্য প্রজেক্ট যে আপনার নতুন এমন না, প্রজেক্ট আছে, বাট এটা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আপনার মডার্নাইজ হয়েছে, টেকনোলজি অ্যাড হয়েছে, ওই ডিফারেন্ট শেপ নিয়েছে, কিন্তু প্রজেক্ট নতুন। হ্যাঁ, তো এগুলো আপনার একটু দেখলে বুঝবেন যে কি কি ধরনের বড় বড় প্রজেক্ট গ্লোবালি ইনিশিয়েট হয়েছে এবং ওগুলো এখন পর্যন্ত কন্টিনিউশন আছে। পানামা ক্যানাল, তারপরে হচ্ছে আপনার এই যে জেট এয়ারপ্লেনস, পোলিও ভ্যাকসিন, যেখানে আমরা এখন আমাদের করোনার ভ্যাকসিন আমরা বলতে পারি। এই যে এই ধরনের প্রজেক্ট গুলা, জিপিএস সিস্টেম, আমাদের এই ধরনের প্রজেক্ট গুলা এই হয়েছে। এইটা দেখেন পিএম বুক, আমি বললাম আপনাদের যে আমি যখন ট্রেনিং করি আমি পিএম বুক কি জানতাম না আসলে। বারবার আমার টিচার মেন্টর বলতেছিলেন পিএম বুক, আমি পিএম বুক বুঝতে পারতেছিলাম না। পিএম বুকটা আসলে কিছুই না, যে বিওকে মানে হলো যে বডি অফ নলেজ। হ্যাঁ, এইটা হচ্ছে যে আপনার আমাদের অল ওভার দা ওয়ার্ল্ড রিনাউন্ড যে প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট লিডার আছেন, উনাদের যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে প্রবলেম ফেস করছেন বা তাদের যে দিক নির্দেশনা, তাদের গাইডেন্স, এগুলা ফলো করেই পিএম বুক একটা বই বের করছে। ওই বইটাই হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড বলতে পারি আমরা। এই স্ট্যান্ডার্ডের উপরে বেস করে আপনি আপনার প্রজেক্টকে খুব ভালোভাবে অর্গানাইজ করতে পারেন এবং আপনি ভালোভাবে ম্যানেজ করতে পারেন। এই যে একটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড ফলো করছে, এটা কি পিএম বুক বলা হচ্ছে, বডি অফ নলেজ, দি বডি অফ নলেজ। এটা হচ্ছে পিএম বুক। এটা নিয়ে আমরা পরবর্তীতে অনেক ডিসকাশন করবে পিএম বুকের উপরে। এখন দেখেন আমাদের জার্নিটা কি নিয়ে, আজকে যে আমরা বসছি আমাদের জার্নিটা কি নিয়ে কেউ বলতে পারবেন? আমরা যে আসলে জার্নিটা কি হবে, আমাদের গোলটা আমাদের কি হবে? আমি যদি ব্যক্তিগতভাবে আমার গোলটা বলি, আমার গোল হচ্ছে এই আপনার সবগুলো সেশন অ্যাটেন্ড করা, নাম্বার 1। অ্যাটেন্ড করে এখান থেকে যতটুকু লার্নিংস আছে সেই লার্নিংস নেওয়া, আমার এক্সপেরিয়েন্সের সাথে এটা মিক্স করে আমার যে টার্গেট বা গোল সেটা হচ্ছে পিএমআই সার্টিফিকেশন অর্জন করা, সেই জায়গাটাতে যাওয়া। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে আমি এটা এক্সপেক্ট করি নাই আপনার প্রথম অংশটুকু। আমি মনে করতেছিলাম যে সেকেন্ডটা আমাদের সবার গোল হবে। উনি উনি কিন্তু একটা খুব চমৎকার কথা বলছেন যে উনার এই মুহূর্তের গোল হচ্ছে যে এই ক্লাস অনেক যে কয়টা ক্লাস হয় ক্লাসগুলোকে পার্টিসিপেট করা। আসলে এটাও আসলে একটা গোল হওয়ার দরকার, কারণ আমি প্রথমেই বললাম যে আমরা এই যে এতগুলো আমাদের সোশ্যাল লাইফ, ফ্যামিলি লাইফ, আমাদের অফিস লাইফ, এতগুলা ম্যানেজ করে মানে অন টাইমে ক্লাসগুলাতে অ্যাটেন্ড করা, আসলে এটা একটা বড় ধরনেরই গোল হওয়া উচিত আমাদের সবার। তো উনি, থ্যাংক ইউ আপনাকে সুন্দর একটা অ্যান্সার দেওয়ার জন্য। সাথে অবশ্যই আমাদের পিএমপি জার্নি। হ্যাঁ, গোলটা কি? পাস করতে হবে আমাকে আমার পিএমপি, প্রফেশনাল এক্সাম অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইন দ্য নেক্সট 6 মান্থ। হয়তো 6 মান্থ আপনার জন্য যদি হাই অ্যাম্বিশাস হয়ে যায় মনে হয়, তাহলে উইদিন দা 1 ইয়ার, রাইট? আপনি গোল সেট করলেন, মানে শেয়ারিং অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজ। আমরা
একে অপরের সাথে শেয়ার করব এটাও, কারণ কি এই এত বড় একটা কোর্স, এত বড় একটা ম্যাটেরিয়ালস আপনি একজনের পক্ষে এটা আত্মস্থ করে এটাকে আপনার কন্টিনিউশনটা করা খুব কঠিন, এবং এটা আপনি ডিরেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি এই কারণে বলা হচ্ছে যে যদি গ্রুপে করেন, এক দুইজন তিনজন গ্রুপে যদি এই নলেজটা শেয়ার করেন, তাহলে আপনার জন্য এটা খুব ফ্রুটফুল হবে, এবং আপনি খুব দ্রুত সবকিছু মেমোরাইজ করা বা ডিসকাশনটা আরো ফ্রুটফুল করতে পারেন। পুট নলেজ ইনটু অ্যাকশন, এবং আপনার যে নলেজ, এই নলেজটাকে এবার আপনি অ্যাকশনে নিয়ে যাবেন। এবার আপনাদের কাছে তো এই সেশন, এটা আমি আমার প্রথম সেশনে অ্যাওয়ারনেস সেশনে ছিল। বলেন তো হোয়াট ইজ প্রজেক্ট, তার মধ্যে এখানে বলা হচ্ছে যে যে কয়টা আছে এখানে কয়টা প্রজেক্ট হতে পারে বলেন তো এখানে কেউ একজন বলেন যে এখানে আসলে কোনটা কোনটা প্রজেক্ট হতে পারে আর কোনটা কোনটা প্রজেক্ট হবে না। আমি কি অডিবল না অডিবল না আমি বুঝতে পারতেছি না। হ্যালো, তোমার শোনা যাচ্ছে না? হ্যাঁ, কেউ একজন বলেন প্রথমটা যে প্রথমটা শুধু প্রজেক্ট, বাকিগুলো তো প্রজেক্ট না। প্রথম আপনি বলছেন প্রথমটা শুধু প্রজেক্ট, বাকিগুলা প্রজেক্ট। আপনারা কি সবাই ওনার সাথে একমত? 2 নম্বরটাও হবে। দুই এক নম্বরটাও হবে? তাহলে আরেকজন পাওয়া গেল যিনি বলতেছেন 1 এবং 2। আর কেউ? আর কেউ? প্লিজ একটু ইন্টারেক্টিভ হতে হবে আমাদের সবাইকে, হ্যাঁ? আমি আমি আবার আমার ক্লাসে খুব আমি কোশ্চিন করি, এবং নেক্সট সেশনে কিন্তু আমার 10-15 মিনিটস থাকবে, আপনাদেরকে কিন্তু আমি জিজ্ঞেস করবো যে এটা কি, এটা কি, এটা করলে হয় কি দুইটা অনেকগুলো একটা হলো যে যাকে আমি ধরতেছি উনি ওই কোশ্চিনটার কখনো ভুলবে না, আর আপনার সাথে সাথে আরো যারা অ্যাটেন্ড করবে ওনারাও কিন্তু কোশ্চিন গুলো জেনে যাবে। এই জন্য আমি প্রচুর জিজ্ঞেস করি। ইভেন আমি যখন অফলাইন সেশন গুলা নিই তখন আবার বোর্ডে তুলি, বোর্ডেও নিয়ে আসি যে আপনি বলেন, আপনি এই সেশনটা অর্গানাইজ করেন, এরকমও আমি করে থাকি। এই জন্য আহ কেউ কিছু মনে নিয়েন না, কারণ আমরা কাউকে ছোট করা বা কাউকে কোনো আহ, আপনাকে আমি মনে করেন যে এতগুলো অডিয়েন্সের সামনে আপনাকে আমি হয়তো একটা এম্বারাসিং সিচুয়েশনে ফেলতেছি, নট লাইক দ্যাট। আমরা সবাই মিলে আমাদের একটা প্ল্যান করতেছি যে কি পিএমপি সার্টিফিকেশন আমরা নিব যেভাবেই হোক। এই উদ্দেশ্যেই বিভিন্ন ভাবে আমাদের ইন্টারেক্টিভ হতে হবে। তাহলে 3 নম্বরটা কি প্রজেক্ট হবে? কেউ একজন বলতে পারবেন 3 নম্বরটা? 3 নম্বরটা প্রজেক্টের প্রজেক্ট, মধ্যে ওইটাও প্রজেক্ট হবে, জি। 3 নম্বরটাও প্ল্যান প্রজেক্ট তো হবে? অবশ্যই থাকতে জি। হবে। ওকে, 4 হ্যাঁ, নম্বরটা 4 নম্বরটা কি প্রজেক্ট হবে? এটাও না, ডোমেন এটা নলেজটা তো অবশ্যই লাগবে। হ্যাঁ, তাহলে তো প্রজেক্টের আওতায় পড়তেছে এটা। হ্যাঁ, প্রজেক্ট অনলি প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজ ইজ রিকোয়ার্ড। এটা আসলে ডোমেন ইয়েস, নলেজটা তো থাকলে তাহলে হচ্ছে প্রজেক্টের কাজে যখন লাগবে সেই ক্ষেত্রে সেটা প্রজেক্ট হিসেবে হবে আর কি। ওকে, ঠিক আছে। এটাও হবে, আমরা আমরা তো সবাই এবারে সায়েন্সের চারটাই হবে। স্টুডেন্ট। এই যে এই আমরা আবার ব্যাক করবো এখানে, এই যে পাথর সরাচ্ছে ও, হ্যাঁ ধরেন চেষ্টা করতেছে, এখানে উনি কিন্তু ফটো করতেছে না, ধরেন পাথরটা সরানোর চেষ্টা করতেছে, এটা কি কোনোভাবে প্রজেক্ট হতে পারে? না, এটা প্রজেক্ট হতে পারে না। কেন প্রজেক্ট হবে না বলেন তো? অবশ্যই প্রজেক্ট হবে এটা, কারণ এটা পাথরটাকে মুভ করাচ্ছে একটা সার্টেন একটা কোনো কিছু তৈরি করার জন্য। এখন আপনার কি মনে হচ্ছে যে ও সারাদিন পাথরটা ঠেলে এটা পাথরটা এটা মুভ সম্ভব করতে না, পারবে? এটা সম্ভব না, এটা ইম্পসিবল। এটা ইম্পসিবল। হ্যাঁ, আসলে যে আমরা ছোটকালে পড়ছি না যে সারাদিন পাথর ঠেলার পরেও কোনো ইয়ে হলো না, সে মানে তার কোনো রেজাল্ট জিরো, বাট সে কিন্তু পরিশ্রম হলো তার, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি কি আমার মানে গোল ফিল আপ হলো না। হ্যাঁ? আমরা একটু পরবর্তীতে যাব, আবার এখানে ব্যাক করব, তাহলে আপনারা আপনাদের কোশ্চেনের অ্যান্সার সেশনটা দিতে পারবেন। ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্রজেক্ট, মানে অনেকগুলা ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, তার মধ্যে এই 4টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এ ক্লিয়ার স্টার্ট অ্যান্ড এন্ড ডেট থাকতে হবে। প্রজেক্ট হতে হলে তার ক্লিয়ার স্টার্ট ডেট থাকতে হবে, এন্ড ডেট থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে এ প্রজেক্ট হ্যাজ বাউন্ডারি, অবশ্যই বাউন্ডারি থাকতে হবে একটা প্রজেক্টে। যদি আপনার বাউন্ডারি না থাকে তাহলে আপনি কোথায় যাবেন, মানে কোন পর্যন্ত যাবেন আপনি বুঝতে পারতেছেন না, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এ প্রজেক্ট ক্রিয়েট সামথিং নিউ। আপনি ধরেন আপনার বিজনেস মেনটেন করতেছেন, যদি কোনো কিছু
প্রজেক্টের মাধ্যমে নিউ কোনো কিছু না হয় তাহলে কিন্তু এটা কখনোই প্রজেক্ট হবে না, তাহলে অ্যাজ ইউজুয়াল বিজনেস হবে, মানে বিজনেস কন্টিনিউশন হবে। তাহলে প্রজেক্ট হতে হলে সামথিং নিউ হতে হবে, আদারওয়াইজ এটা নিউ, সেটা প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, আহ, আপনাকে অবশ্যই কিছু একটা নতুন কিছু আপনাকে হবে। আর এ প্রজেক্ট ইজ নট বিজনেস অ্যাজ, মানে আপনার বিজনেসের অ্যাজ ইউজুয়াল কাজ, কোনো নতুন কোনো কিছু না, কোনো চেঞ্জ না, কোনো ভ্যালু ক্রিয়েট করতেছে না, কোনো কিছু করতেছে না, এটা কখনো কিন্তু আপনার প্রজেক্ট হবে না। হ্যাঁ, তাহলে এইবার যদি আমি ব্যাক করি, তাহলে এবার কয়টা প্রজেক্ট এখানে আর কয়টা প্রজেক্ট না বলেন? আমি 3 নম্বরটাকে যদি বলি, আমি 10 ইয়ার্স এর জন্য এটা ফিক্স করছি, এটা কি প্রজেক্ট হবে এত লঙ্গার টাইমে? সেই ক্ষেত্রে প্রথম দুইটাকে মনে হচ্ছে যে প্রজেক্টের মধ্যে ফেলা যায়। দেখেন 3 নম্বরটা কি দোষ করলো, যে আমি 10 ইয়ার্স দেখে ভয় পেয়ে গেলেন নাকি? আমার রূপকল্প বড়গুলো বড় 2041 প্রজেক্ট আমরা কি কি ভুলে আপনার গেছি? বড় আমার ডিউরেশনে হবে না? আম- আমাদের ওই যে মাইট বি লেখা যায় এর জন্য। না, আমাদের গভর্নমেন্টের ধরেন রূপকল্প হলো 2041, তার মানে 2041 কবে? আমাদের মধ্যে অনেকেই হয়তো আল্লাহ না করুক আমরা হয়তো 2041 পর্যন্ত লাইভ থাকতে পারবো না হয়তো বা, হ্যাঁ, তারপরেও কিন্তু এটা প্রজেক্ট, তাই না? লম্বা এখানে দেখেন যে আপনি যদি আজকে শুরু করেন 10 ইয়ার্স এর মধ্যে আপনি ফিক্স করবেন, তার মানে কি এটা প্রজেক্ট? হ্যাঁ, প্রজেক্টের বাউন্ডারি স্কোপ হয়তো অনেক বড়, বাট কিন্তু আপনি স্টার্ট ডেট আছে, ফিনিশ ডেট আছে, আপনার লক্ষ্য আছে যে আপনি পিএমপি সার্টিফাইড হবেন, তাহলে এবার ওটাও প্রজেক্ট। মানে নিচেরটা শুধু দেখেন আপনি বললে কোনো প্রজেক্ট হবে না, কারণ ওর কোনো নাই, মানে কোনো স্টার্ট ডেট নাই, কোনো এন্ড ডেট নাই, ওটা আদৌ কোনো কোনো বাউন্ডারিজ নাই, কি হবে না হবে আপনার কোনো ধরনের কিছু নাই। তাহলে এইটা থেকে আপনারা সবাই দেখেন যে প্রজেক্ট হতে হলে 1 নম্বর হলো যে স্টার্ট ডেট থাকতে হবে, এন্ড ডেট থাকতে হবে। এই স্টার্ট ডেট আর এন্ড ডেট, ইন বিটুইন টাইমটাকে আমরা একটা নামে ডাকতে পারি, কেউ কি বলতে পারবেন যে কি আসলে এটা? প্রজেক্টের ডেফিনেশন কি আসলে, কেউ যদি আমাদেরকে একটু বললেন প্রজেক্টের ডেফিনেশন? টাইম ফ্রেম বলা যায় কিনা? টাইম ফ্রেম বলতে পারেন, বাট আমরা টেম্পোরারি এন্ডিউরার, আপনারা কেউ শুনছেন কিনা আমরা পরবর্তীতে আবার দেখবো। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই যে এখানে এই পেজে দেখেন আপনারা যে আপনাকে বলা হচ্ছে যে প্রজেক্ট ইজ এ টেম্পোরারি এন্ডিউরার। এটা কি করা হয়? এটা আন্ডারটেক করা হয় ক্রিয়েট করার জন্য। কি ক্রিয়েট করার জন্য? আইদার ইউনিক প্রোডাক্ট হতে পারে, ইউনিক সার্ভিস হতে পারে, এবং রেজাল্ট। তাহলে আপনার এটা টেম্পোরারি ইন্ডিপেন্ডেন্ট হবে। টেম্পোরারি কেন বলা হলো? দেন স্টার্ট ডেট আছে এবং ইন ডেট আছে, সেটা যদি 10 ইয়ার্সও হয়, 50 ইয়ার্সও হয়, নো ম্যাটার। কারণ হলো কি, আপনি কান্ট্রির পাশে 50 ইয়ার্স কিন্তু কোনো বিষয় না। হ্যাঁ, তাহলে আপনাকে ওটা একটু টেম্পোরারি ইন্ডিপেন্ডেন্ট, এটা কি বলা হচ্ছে? প্রজেক্ট। হ্যাঁ, এখন দেখেন এখানে আপনি যদি দেখেন টাইম আর হলো বিজনেস ভ্যালুর পার্সপেক্টিভে, আপনি আছেন কারেন্ট স্টেটে, কারেন্ট স্টেট থেকে আপনি কিছু অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে আপনি ফিউচার স্টেটে গেলেন। ফিউচার স্টেটে যাওয়ার ফলে আপনার টাইমের সাপেক্ষে আপনি দেখেন বিজনেস ভ্যালু কিন্তু গ্রো করছে, বা এখানে কিছু ভ্যালু আপনার আসছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে যে আপনার প্রজেক্ট। তাহলে প্রজেক্ট যদি কেউ আপনাকে বলে, যে আপনাকে বলতে হবে এক কথায় প্রথমেই যে টেম্পোরারি ইন্ডিউসার হবে, আর ইউনিক প্রোডাক্ট সার্ভিস আর রেজাল্ট আসবে, আর ক্যারেক্টারিস্টিক গুলো যে আমরা আপনাকে বললাম ওইগুলো তো আপনার থাকবেই আর কি। এটাই হচ্ছে প্রজেক্ট মেন। এখন যদি ডেলিভারেবলস বলি, ডেলিভারেবল হচ্ছে যে জাস্ট আমরা বলি না যে একটা আউটপুট, মানে আমি যে কাজটা করতেছি এই কাজের আউটপুটটা কি হবে, সেটা অবশ্যই ইউনিক হতে হবে, ভেরিফায়েবল হতে হবে, টেস্টেবল হতে হবে, সেটাকে আমরা হ্যান্ড ওভার করতে পারবো। একটা জায়গার একটার ইনপুট আর একটার আউটপুট হতে পারে, এই যে অনেকগুলা বিষয় এখানে, এটাকে বলা হচ্ছে ডেলিভারি। যেমন ডেলিভারেবল গুলার মধ্যে 2 রকম হতে পারে, টেনজিবল, ইনটেনজিবল। টেনজিবল আর ইনটেনজিবল এর মধ্যে কি ডিফারেন্স আপনারা কেউ একজন বলতে পারবেন যে টেনজিবল আর ইনটেনজিবল কি আসলে? ট্যানজিবল তো হচ্ছে যেটা আমরা মানে ফিজিক্যাল দেখতে পারি, ধরতে পারি, ছুঁতে পারি নরমালি, ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে। আর ইনটেনজিবল এর ক্ষেত্রে সেটা যেটা বললেন যে সফটওয়্যার কথা যদি বলি, যেমন কোনো একটা প্রজেক্টের আউটপুট আরেকটা সফটওয়্যারের ক্ষেত্রে ইনপুট হতে পারে, সেটাকে আমি ইনটেনজিবল মানে বলবো আর কি। না, ওটাও তো একটা আপনার হতে পারে, যে আপনার প্রোডাক্ট হতে পারে। ইনটেনজিবলটা হচ্ছে আপনার কারেক্ট। টেনজিবল হচ্ছে কি, যেটাকে আপনি মেজার করতে পারেন, ভ্যালু ফাইন্যান্সিয়াল ভ্যালু ভ্যালু ইনট্যানজিবল মেজার ইজ করতে পারেন। ভ্যালু।
ফাইনান্সিয়াল মেজার করতে পারতেছেন যে আপনার এত পার্সেন্ট গ্রোথ হয়েছে, এত পার্সেন্ট লাভ জি হয়েছে, এত টাকা আর্ন করছেন। এই যে এটা হলো ট্যানজিবল। ইনট্যানজিবল কোনটা? আপনার কোম্পানির গুডউইল। আপনি মনে করেন যে আপনার ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়ে ব্র্যান্ড গেছে, হ্যাঁ? এই যে ব্র্যান্ড, এইগুলাই হচ্ছে আপনার ইনট্যানজিবল। হ্যাঁ, তাহলে ডেলিভারেবল কিন্তু খুব, এই প্রজেক্ট ম্যানেজমেন্টে ডেলিভারেবল কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা খুব মনোযোগ দিয়ে জানবেন। আপনাকে কি করতে হবে, ধরেন একটা আউটপুট আপনি কোনো কিছু একটা তৈরি করতেছেন, সেটা কি হতে হবে? ইউনিক হতে হবে, ভেরিফায়েবল হতে হবে, টেস্টেবল হতে পারে, এটা হ্যান্ড ওভার করা যেতে পারে, এটা একটার ইনপুট আর একটার আউটপুট হতে পারে। এই জিনিসগুলো মনে রাখবেন। এবং এটা টেনজিবল হতে পারে, ইনটেনজিবল হতে পারে, এবং এটা প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে, সার্ভিসের ক্ষেত্রে হতে পারে, রেজাল্টের ক্ষেত্রে হতে পারে, আবার কম্বিনেশন হতে পারে। কম্বিনেশন কি বলছে? যে একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন, সফটওয়্যারে আপনি একটা তৈরি করলেন, একটা ধর একটা পেজ তৈরি করলেন বা একটা মডিউল তৈরি করলেন, এই মডিউলটা আবার অন্য আর একটা মডিউলের ইনপুট হিসাবে কাজে লাগতে পারে। এই যে এইভাবে আপনি এখানে কম্বিনেশন করতে পারেন। ডেলিভারেবলস আবার হচ্ছে টু টাইপস এর ডেলিভারেবলস হতে পারে। একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনালটা কি? আপনি যে প্রজেক্ট কন্টিনিউশন করছেন, ওই প্রজেক্টই আপনি একটা ডেলিভারেবল তৈরি করতেছেন, যে ডেলিভারেবলটা ওই প্রজেক্টই আবার আপনি ইউজ করবেন। এটাকে বলা হচ্ছে ইন্টারনাল। যে আপনি আপনার প্রজেক্টে একটা ডেলিভারেবল মেক করতেছেন, ওটা আপনার প্রজেক্টই আবার ইউজ হবে। তাহলে এটা হলো আপনার ইন্টারনাল ডেলিভারেবল। এক্সটার্নাল ডেলিভারেবলসটা কি হবে? এক্সটার্নাল হলো যে আপনি ধরেন, আমরা যদি একটা এই যে বিমানের কথা ধরি, বিমানের কিন্তু বডি একটা কোম্পানি বানাচ্ছে, ইঞ্জিন একটা বা ইঞ্জিন আর একটা কোম্পানি বানাচ্ছে, তারপরে ওর চাকা দুইটা অন্য কোম্পানি বানাচ্ছে। হ্যাঁ, তারপরে কি হচ্ছে যে আপনি ওইখান থেকে ডেলিভারেবল আপনি একদম ইউনিক ডেলিভারেবল নিয়ে এসে আপনার প্রজেক্টে আপনি এটা ইমবেডেড করতেছেন, করে আপনি নতুন আর একটা প্রজেক্ট দাঁড় করেছেন। এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ডেলিভারি। তাহলে ইন্টারনাল আর এক্সটার্নাল ডেলিভারেবলটা আপনাদের ক্লিয়ার হয়েছে আশা করি। এটা দেখেন যে প্রজেক্ট ম্যানেজমেন্ট পুরো দেখা যাচ্ছে না, যে আপনি যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি ওয়েল প্রিপেয়ার্ড না হয়, মানে আপনি যদি প্রজেক্ট যদি আপনি অর্গানাইজড ওয়েতে কমপ্লিট করতে না পারেন, তাহলে কি হতে পারে? এখানে বলা হচ্ছে যে হোয়েন ইট ডান ওয়েল, যদি আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে হয়, প্রজেক্ট তো যে কেউ নিতে পারে। কারণ আপনি অল ওভার দ্য ওয়ার্ল্ড 50% প্রজেক্টও সাকসেস হয় না। কি কারণে সাকসেস হয় না? এই যে আপনি ওয়েল প্ল্যানিং হয়, প্ল্যান করতে পারেন না প্রপারলি। তাহলে হোয়েন ইট ডান, কখন এটা ওয়েল হবে? যদি আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টটা প্ল্যানিং থেকে শুরু করে এভরিথিং আপনি খুব ভালোভাবে অর্গানাইজ করতে পারেন। এবং যখন এটা ভালো হবে, তখন কি হবে? আপনার অবজেক্টিভ মিট করবে, আপনার বিজনেস ভ্যালু মিট করবে। আবার দেখেন, আপনি ইউ ক্যান রিজলভ প্রবলেমস অ্যান্ড ইস্যুজ। আমরা আমাদের যে প্রবলেম বা ইস্যুজ, যেটার কারণে আমরা প্রজেক্ট নিচ্ছি, ওটা হবে। আপনি যদি প্রজেক্টটা ভালোভাবে হয়, তাহলে আপনার স্টেক হোল্ডার যারা আছে অ্যাসোসিয়েটেড, তাদের এক্সপেকটেশনটা মিট করবে, ফলে তারা স্যাটিসফাইড হবে। আপনি আপনার কনস্ট্যান্ট গুলা ম্যানেজ করতে পারবেন প্রপারলি। সেটা কি কস্ট হতে পারে, শিডিউল হতে পারে, রিসোর্স হতে পারে। যদি আপনার ওয়েল প্ল্যানিং না থাকে, তাহলে কিন্তু আপনার কস্টিং ওভাররান করবে, শিডিউল বেড়ে যাবে, রিসোর্স বেশি লাগবে। এই ধরনের হতে পারে। উই ক্যান আইডেন্টিফাই, রিকভার অর টার্মিনেট ফেলিং প্রজেক্ট। আর ফাইনালি কি হবে? আপনি আপনার প্রজেক্ট সাকসেসফুলি শেষ করতে পারবেন। এটা হচ্ছে যে আপনি যদি আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টটাকে ওয়েল ডিফাইন করতে পারেন, ক্লিয়ারলি প্ল্যান করতে পারেন, ভালোভাবে কন্টিনিউশন করতে পারেন, মনিটর করতে পারেন, তাহলে এই প্রজেক্ট এই জিনিসগুলো আপনি পাবেন। আর যদি না পারেন, আপনার যদি ম্যানেজমেন্ট ভালো না হয়, আপনার প্ল্যানিংটা ভালো হয় নাই, আপনি মনিটর কন্ট্রোলটা ভালোভাবে করতে পারতেছেন না, তখন আপনার কি কি ঘটনা ঘটবে দেখেন, যে কস্ট ওভাররান করবে, আপনি ডেডলাইন মিস করবেন। আপনার দেওয়ার কথা ছিল ধরেন 2 মাসের মধ্যে, আপনি 6 মাস লেগে যাবে। পুর কোয়ালিটি হবে। পুর কোয়ালিটি হওয়ার সাথে রিওয়ার্কের একটা সম্পর্ক দেখেন। যখনই পুর কোয়ালিটি হবে, কাস্টমার এটা ডিসস্যাটিসফাইড হবে। কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন হলে আলটিমেটলি আমার প্রজেক্টের কোনো আর থাকবে না, গ্রহণযোগ্যতা থাকবে না। তাহলে কি হবে? আইদার আপনাকে তাকে রিওয়ার্ক করে ওটা ঠিক করে দিতে হবে, অথবা আপনাকে আবার নতুন ভাবে ডিজাইন করে দিতে হবে। হ্যাঁ? এরপরে বলে হচ্ছে যে আনস্যাটিসফাইড স্টেক হোল্ডার, স্যাটিসফাইড হবে না স্টেক হোল্ডাররা। আনকন্ট্রোল এক্সপানশন অফ দ্য প্রজেক্ট, মানে প্রজেক্টের স্কিপ হবে, মানে আপনার প্রজেক্ট অযথায় বেড়ে যাবে, চারিদিকে আপনি কাজ আর কন্ট্রোল করতে পারতেছেন না। তারপর ফেইলিওর হবে, ফাইনালি ফেইলিওর হবে। এটা হচ্ছে যে প্রপার, আপনি যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রপারলি করতে পারেন, তাহলে লেফট সাইডের গুলা বেনিফিট পাবেন, আর যদি না করতে পারেন, রাইট সাইডের এই প্রবলেম গুলো আপনার হবে।
ওইটারই থিওরিটিক্যাল এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যে যদি প্রপারলি আমার প্রজেক্টটা মেনটেন না করতে পারি তাহলে কি ধরনের problem। আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো কোয়েরি থাকলে একটু বলতে পারেন, কারণ আমরা একটু চাচ্ছি যে প্রথম দিকের ক্লাস তো একটু ধীরে বা আপনাদের একটু সাথে করে নিয়ে যাওয়ার জন্য। যদি কারো কোনো কোশ্চিন থাকে আপনারা আনমিউট করে বলতে পারেন। এই পর্যন্ত আমরা যে গেলাম। শুধু ইন্টারনাল এবং এক্সটার্নাল ওইটা যদি একটু আরেকবার বলেন সংক্ষেপে। আচ্ছা, ইন্টারনাল এবং এক্সটার্নাল, ধরেন আপনি একটা আপনার সাইকেল ফ্যাক্টরি আছে, রাইট? তাহলে একটা সাইকেলে জি ডেলিভারেবল গুলা কি কি হতে পারে? দুইটা চাকা হতে পারে, তারপরে আপনার হচ্ছে যে ওর বডিটা হতে পারে। এটার হচ্ছে কি যে ধরেন আপনার ওই ফ্যাক্টরিতেই চাকা প্রডিউস হচ্ছে বা ওই ফ্যাক্টরিতেই আপনার বডিটাও তৈরি হচ্ছে, এবং সেটা কি একটা প্রজেক্টের আন্ডারে। তাহলে কি হলো, চাকা একটা টিম করতেছে, এবং মানে আমরা যদি হুইল বলি আর কি, যে ভালো শোনাবে, হুইলটা এক টিম করতেছে। আপনি ওই টিম যখন এটা এই ডেলিভারেবলটা ওকে বললো, কিউসি যখন এটাকে ওকে দিল, তখন আপনি কি করবেন, ওটা নিয়ে গিয়ে আপনার ফাইনাল শেপে দিবেন, মানে বডির সাথে চাকাটাকে সেট করবেন। তাহলে এই যে সেম প্রজেক্টেই আপনার ডেলিভারেবলটা আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা টিম দ্বারা তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল ডেলিভারি। ক্লিয়ার এটা? আর ওকে। এবার এবার আপনি বিমানের ক্ষেত্রে আসেন। বিমানের আসলে এত সফিস্টিকেটেড, এত সেনসিটিভ, এটা হয় কি যে একটা কোম্পানির দ্বারা এত কিছু মেনটেন করা ওনাদের জন্য এটা কঠিন হয়। হ্যাঁ, এই জন্য দেখা যায় যে চাকাটা আর একটা কোম্পানি বানাচ্ছে, আপনার ইঞ্জিনটা অন্য আর একটা রিনাউন্ড কোম্পানি তৈরি করতেছে। আপনি তাদের সাথে লিয়াজো করে আপনি ওই তার চাকাটা নিয়ে আসতেছেন, ইঞ্জিন নিয়ে আসতেছেন, নিয়ে এসে আপনি আপনার বডির সাথে সেট করতেছেন। এটা সেম কোম্পানি না, আলাদা কোম্পানি থেকে আপনি হায়ার করে নিয়ে এসে এখানে ইনপুট হিসাবে ইউজ করতেছেন। তাহলে কি হলো, প্রজেক্ট ডিফারেন্ট কিন্তু ডেলিভারেবল এসে এক জায়গায় আপনার কি হচ্ছে সে আপনি এটাকে এক জায়গায় করে আপনি ফাইনাল ডেলিভারেবলটাকে রিলিজ করতেছেন। এটাই হলো এক্সটার্নাল ডেলিভারি। ক্লিয়ার? জি জি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমরা গেলাম। এবার আমরা দেখি যে আমাদের এই এই আমরা ফিগার গুলা দেবো কিছু কিছু। আমি বারবার নিয়ে আসছি যেন আপনারা মাল্টিপুল পিকচার দেখে আপনাদের ভিতরে ওইটা অটোমেটিক্যালি মানে আত্মস্থ হয়ে যায়। হ্যাঁ, একটা পিকচার দিলেও হতো, সেখানে আমি বারবার নিয়ে আসার কারণ হলো যে বিভিন্ন পিকচার দেখে যেন আপনি সহজেই বুঝতে পারেন এবং আপনার সহজেই চলে আসে। ধরেন অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি, এটা আপনার একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি হতে পারে, কান্ট্রি স্ট্র্যাটেজি হতে পারে। আমরা এখান থেকে যেটা জানবো, তিনটা জিনিস এখান থেকে আমরা ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করব। পোর্টফোলিও কি, প্রোগ্রাম কি, এবং হচ্ছে আপনার অপারেশন এবং প্রজেক্ট কি ফাইনাল, এই চারটা জিনিস এই গ্রাফ থেকে আমরা দেখি। আমরা যদি দেখি, দেন পোর্টফোলিও হচ্ছে সবার উপরে। যদি একটা অর্গানাইজেশন অনেক ধরনের কাজ করে, এখন বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলা দেখেন, এরা বিভিন্ন সব প্রজেক্টেই তাদের এখন ইনভেস্টমেন্ট, তাই না? অনেক কোম্পানি আছে যারা একমুখী, মানে সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে তাদের ইনভেস্টমেন্ট। তো বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে আপনি খেয়াল করেন যে তাদের বিভিন্ন ধরনের মাল্টিপুল প্রোডাক্টস আছে, মাল্টিপুল আইটেম নিয়ে তারা কাজ করতেছে। তাহলে পোর্টফোলিও হলো সবার উপরে। আপনি যদি কান্ট্রি দিয়ে চিন্তা করেন তাহলে আপনি এটা বুঝতে পারেন, কারণ একটা কান্ট্রিতে কি থাকে। আমি যদি খালি যোগাযোগটা কি একটা ধরি, আপনি ধরেন যোগাযোগটাকে একটা প্রোগ্রাম, তাহলে একটা পোর্টফোলিওর আন্ডারে আপনি যোগাযোগকে একটা করুন। যোগাযোগের মধ্যে আবার দেখেন কি আছে, রেলপথ, আকাশপথ, রোড, এই যে কতগুলা ভাগ আছে। হ্যাঁ, আবার আপনি পোর্টফোলিওর আন্ডারে নদী, নদী নিয়ে আপনি একটা প্রোগ্রাম দেন। তাহলে কান্ট্রির পার্সপেক্টিভে পোর্টফোলিও কোনটা? পোর্টফোলিও হলো সবার উপরে, পোর্টফোলিওর আন্ডারে থাকতেছে প্রোগ্রাম। সেটা কি হতে পারে, ওই যে আমি বললাম একটা হলো যোগাযোগ নিয়ে, আর একটা নদী নিয়ে, আর একটা কৃষি কাজ নিয়ে আপনি দিলেন, তাহলে এরকম আপনার প্রোগ্রাম হলো। আবার একটা পোর্টফোলিওর আন্ডারে আবার সাব পোর্টফোলিও থাকতে পারে, একটা প্রোগ্রামের আন্ডারে সাব প্রোগ্রাম থাকতে পারে, এবং প্রত্যেকটা প্রোগ্রামের আন্ডারে আবার আপনার প্রজেক্ট আপনি অ্যাসাইন করতে পারেন। মাল্টিপুল প্রজেক্ট হতে পারে, যেমন আপনি রেলের প্রজেক্টটা নিলেন ধরেন, বা রোডের প্রজেক্ট নিলেন ধরেন, বাংলাদেশি রোডের প্রজেক্ট। এখন রোড কি আমার একটা হচ্ছে, ঢাকা চিটাগং হাইওয়ে 16 লেন হচ্ছে, ঢাকা রংপুর হাইওয়ে আপনি 8 লেন, 8 লেন করতেছেন, ঢাকা মাওয়া আপনি ধরেন এখন 4 লেন আছে, আপনি 8 লেন করবেন। তাহলে দেখেন এখানে বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামের আন্ডারে আবার বিভিন্ন বিভিন্ন প্রজেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে তাহলে পোর্টফোলিও প্রথমে, তারপরে হচ্ছে প্রোগ্রাম, এরপরে সাব পোর্টফোলিও সাব প্রোগ্রাম থাকতে পারে,
প্রোগ্রামের আন্ডারে প্রজেক্ট, এবং প্রজেক্টের আন্ডারে এবার যদি আপনি প্রজেক্ট যখন কমপ্লিট করে ফেলবেন, এরপরে আপনাকে অপারেশনে যাবে। অপারেশন মানে হলো মেনটেনেন্স। আপনি ধরেন এখন এই যে আপনি পদ্মা সেতু তৈরি করবেন, পদ্মা সেতু তৈরি করার পরে প্রজেক্টের টিম আলাদা, অপারেশন টিম আলাদা। অপারেশন টিমের কাজ হচ্ছে মেনলি মেনটেনেন্স করা, টেক কেয়ার করা। প্রজেক্টের টিমের কাজ হলো কি এটাকে ইমপ্লিমেন্ট করা। ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার পরে আপনি অপারেশন টিমের কাছে হ্যান্ড ওভার। তাহলে অপারেশন টিম তখন আপনার এই যে টোল থেকে শুরু করে তাদের রক্ষণাবেক্ষণ যে ধরনের হয় এই প্রসেস গুলা মেনটেন। এইটুকু একটু কারোর কোনো যদি কনফিউশন থাকে তাহলে আপনারা রেজ করতে পারেন, কারণ পোর্টফোলিও, প্রোগ্রাম, প্রজেক্ট এবং অপারেশন এই রিলেটেড অনেকগুলো কোশ্চিন থাকে, এবং এখানে আমাদের অনেকেরই কনফিউশন হয়ে যায় যে আসলে কোনটা পোর্টফোলিও, কোনটা প্রোগ্রাম বা কোনটা অপারেশন। যদি কারোর কোনো আস্কিং থাকে তাহলে করতে পারেন এখানে। না ইয়াসিন ভাই, থ্যাংক ইউ। এই জায়গাটাতে নাই, তবে যে বিষয়টা এখন জিজ্ঞেস করবো এটা হয়তো আপনি সামনেও বলবেন, তারপর একটু মাথায় জি, আসছে যেহেতু শিওর জিজ্ঞেস শিওর। করি। সেটা হচ্ছে আমরা তো একটা প্রজেক্টের মধ্যে মাল্টিপল টাস্ক রাখি না, বিভিন্ন জি টাস্ক একটা প্রজেক্টের মধ্যে থাকে, এবং ওই টাস্ক গুলো কমপ্লিটের মাধ্যমে আমরা একটা প্রজেক্টকে কমপ্লিট করি। তো কোশ্চেনটা হচ্ছে যে টাস্ক কখন বলবো আর প্রজেক্ট কখন বলবো, এটা কি পিএমওর ভাষায় কোনো মানে ডেসক্রিপশন আছে যে আপনি কোনটাকে আমি ভালো, টাস্ক বলবো, কোনটাকে প্রজেক্ট হ্যাঁ বলবো? ভালো ভালো জি। একটা কোশ্চেন করছেন আসলে, যে প্রজেক্টের আন্ডারে হলো টাস্ক। হ্যাঁ, এটা এই প্রজেক্টের একটা প্রজেক্ট তো ওভারঅল প্রজেক্টের আন্ডারে আপনাকে আরো অনেক কিছু আগে আপনি কালেক্ট করবেন, রিকোয়ারমেন্ট কাউন্ট করে বাউন্ডারি সেট করবেন, বাউন্ডারি সেট করে আপনি ওইটাকে অ্যাক্টিভিটিজে নিয়ে আসবেন, অ্যাক্টিভিটিস গুলাকে আবার টাস্কে নিয়ে আসবেন। আমরা ওইটা পরবর্তীতে যাবো। হ্যাঁ, তার মানে প্রজেক্টের আন্ডারে হবে টাস্ক। আপনি শুধু এখন এইটুকু জেনে রাখবেন, হ্যাঁ, যে একটা জি। প্রজেক্টের আন্ডারে টাস্ক থাকবে। এখন কোন লেভেলে গিয়ে টাস্কটা হবে ওটা আমরা আমাদের আলাদা একটা চ্যাপ্টারই আছে এই পিএম বুক 6 এ। হ্যাঁ, ওটা আমরা ওইখানে গিয়ে আলাপ করি। আচ্ছা, ওকে। এইখানে আবার আপনাদের আরেকটু বোঝানোর জন্য ভালোভাবে দেখেন, সুন্দরভাবে দিয়েছে পোর্টফোলিও, প্রোগ্রাম, সাব প্রোগ্রাম থাকতে পারে, সাব পোর্টফোলিও থাকতে পারে, তারপরে আপনার হচ্ছে প্রজেক্ট, এভাবে বিভিন্ন ভাগ আছে। অপারেশন আমার প্রোডাক্টের এগেনস্টে হতে পারে, সার্ভিসের এগেনস্টে হতে পারে। সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি হলে সার্ভিস হবে, প্রোডাক্ট ওরিয়েন্টেড কোম্পানি হলে প্রোডাক্ট হবে। এখানে নিচের দিক থেকে দেখেন যে আউটপুট, আপনি প্রজেক্টের কোনো কিছু, প্রজেক্টের কাজই তো হলো কোনো একটা আউটপুট দেওয়া, রাইট? আচ্ছা, আউটপুট আমরা পরবর্তীতে দেখবো আউটপুট এবং আউটকামের ডিফারেন্স। তাহলে আউটপুটের পুরো বেস করেই কিন্তু আপনার আউটকামস আসবে এবং বেনিফিট আসবে, এবং আউটকামস এবং বেনিফিট যত বেশি হবে আপনার ভ্যালু ক্রিয়েশন তত বেশি হবে। হ্যাঁ, তাহলে এখন ধরুন একটা আউটপুট হলো বাট আউটকাম আসলো না, বেনিফিট আসলো না, তাহলে কিন্তু ওই প্রজেক্টটা সাকসেসফুল হলো না। আউটকাম এবং বেনিফিট যদি প্রপারলি আপনি না পান তাহলে আর ভ্যালু ক্রিয়েশনটা আসলো। এগুলো একটার সাথে আরেকটা রিলেটেড। আমরা পরবর্তীতে যখন আউটপুট এবং আউটকামস দেখবো তখন আপনি বুঝতে পারবেন এটা ইজি। এইখানে ওইটারই বলা হয়েছে, প্রথমে হলো স্ট্র্যাটেজি থাকবে। কান্ট্রি লেভেলে ধরেন শেখ হাসিনা তার পরিষদ বর্গ নিয়ে আপনার স্ট্র্যাটেজি মেক করতেছে, ওই স্ট্র্যাটেজির পুরো বেস করে আপনি পোর্টফোলিও ডিজাইন করবেন। এই পোর্টফোলিওর উপর বেস করে আপনি প্রোগ্রাম এন্ড প্রজেক্ট নেবেন। এখান থেকে এটা এখানে যাচ্ছে, এখান থেকে আবার এটা রিডিজাইন হতে পারে। মানে আপনি দেখা গেল যে যেটা নিলেন সেটা আপনার অ্যানালাইসিস করার পরে দেখা যাচ্ছে যে আপনি কমপ্লেক্সিটি হচ্ছে বা কোনো ধরনের আপনি এটাকে আমরা কন্টিনিউশন করতে পারবো না, তখন আবার এখানে আসবে। এখান থেকে আবার আপনি আসতে পারে, এবার অপারেশনে যাবে, অপারেশন লেভেল থেকে আবার আপনার নতুন করে স্ট্র্যাটেজি নেওয়া লাগতে পারে যে এখন তো আপনার বিজনেস কন্টিনিউশন চলতেছে, নতুন কোনো কিছু আনা যায় কিনা, এই অপারেশনের পুরো বেস করে আমি নতুন কোনো প্রোডাক্ট সার্ভিস ডেলিভারি দিতে পারি কিনা। তাহলে আপনাকে আবার স্ট্র্যাটেজি নিয়ে থিঙ্কিং করতে হবে, এই জন্য এখান থেকে আবার স্ট্র্যাটেজিতে ব্যাক। আমরা যখন কোনো স্লাইড থেকে অন্য স্লাইডে যাব, কারোর যদি কোনো কনফিউশন থাকে সাথে সাথে প্লিজ হ্যান্ড আপনি রেজ করবেন, ঠিক আছে? হ্যান্ড রেজ করলে আবার আমি এখান থেকে বুঝতে পারবো না, তবে আপনারা একটু মাইক মিউট করে আপনারা জানাবেন। এখন আস্তে আস্তে দেখেন হ্যালো, আমরা আমাদের, জি প্লিজ, আমার বলেন প্লিজ। হ্যালো, একটা কোশ্চেন জি শিওর শিওর প্লিজ। ছিল। জি আমরা শুনছি, আপনি কোশ্চেন করেন প্লিজ। হ্যালো, আপনাকে আমরা শুনছি, আপনারা কি ওনাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমরা সবাই শুনতে পাচ্ছি। প্লিজ একটু আপনি বলেন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি প্লিজ। সামহাও ওনার মনে হয় কোনো একটা প্রবলেম হচ্ছে, নেট ইস্যু।
আমরা আপনার কোশ্চিনটা আবার পরে নেব ইনশাআল্লাহ। ওকে, আমরা একটু দেখি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজ এরিয়া, এই নলেজ এরিয়া নিয়ে আমাদের যারা পিএমপি সার্টিফিকেশন করে সবার মধ্যে একটা কাজ, যে নলেজ এরিয়াকে আমাকে মুখস্থ করতে হবে, আইটিটিও কি মুখস্থ করতে হবে? একদম একদম না। মানে আপনাকে আমরা বলবো কোনো মুখস্থ করারও দরকার নাই, কোনো কিছু দরকার নেই। আমরা বারবার বারবার এই কোশ্চিন এই ইস্যুগুলো আমরা আচ্ছা আমাদের ভাইয়া, আমার একটা জি কোশ্চেন ছিল, আমি কি করতে পারবো? সরি, আমি প্লিজ ডিসকানেক্টেড ছিলাম। করেন জি। আচ্ছা, প্রিভিয়াস স্লাইডে যেটা ছিল সেটা কি আমরা জিনিসটা এমন, আপনি যেহেতু ন্যাশনাল একটা উদাহরণ দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের তো অনেকগুলি মিনিস্ট্রি আছে, রাইট? জি রাইট। তো যখন পোর্টফোলিও হয়, পোর্টফোলিওর মধ্যে তো দেওয়া হয় যে মাল্টিপল মিনিস্ট্রি আসলে আসলে কি কি কাজ করবে, কি কি প্রোগ্রাম আছে, রাইট? সেগুলি ইনক্লুড করা হয়, এরকম কিছু এক্স্যাক্টলি, দেন। আপনি আপনি বলতে পারেন ওইভাবে যে হ্যাঁ, যার কারণ আমাদের মাল্টিপল ডিপার্টমেন্ট তো আছে বা মিনিস্ট্রি আছে, তারা তো ওই ধরনের এইগুলাই দেখতেছে, যেমন যোগাযোগের আন্ডারই দেখতেছে, রাইট? যদিও যোগাযোগের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে মিনিস্ট্রি অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, তা আপনার কনসেপ্ট ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে মাল্টিপল মিনিস্ট্রি আন্ডারে আবার বিভিন্ন রকমের আরো ডিপার্টমেন্ট আছে, বা সেগুলি হয়তো বা প্রোগ্রাম হতে পারে, এবং তার আন্ডারে যে প্রজেক্ট গুলি আছে, যে রোড এবং ট্রান্সপোর্ট যেটা বললেন, মানে রাইট আমি রাইট। যদি ওইভাবে চিন্তা করি আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওকে, আছে। কোনো সমস্যা নেই, এভাবে আচ্ছা আপনি আচ্ছা। করতে পারেন। হ্যাঁ? আচ্ছা, এবার আমরা দেখি যে আমাদের প্রথম হলো যে আপনার কয়টা প্রসেস গ্রুপ আছে, কয়টা? আমরা সবাই জানি যে 5টা প্রসেস গ্রুপ আছে। এই 5টা প্রসেস গ্রুপ আমরা এটা সিকুয়েন্সিয়ালি আমরা ডিসকাশন করতে করতে মনে থাকবে, যে কোনো কিছু আপনাকে ইনিশিয়েট করতে হবে, রাইট? ইনিশিয়েট যদি না করেন তাহলে তো হবে না, মানে কাউকে উদ্যোগ নিতে হবে, সেটা হলো ইনিশিয়েটিং। ইনিশিয়েটিং হয়ে গেল যে আপনি হ্যাঁ এই প্রজেক্টটা করবেন। এটার মধ্যে অনেক কিছু আছে, ওগুলো পরবর্তীতে আমরা ওয়ান বাই দেখব। এরপরে হচ্ছে কি, প্ল্যানিং করতে হবে আপনাকে, যে আপনি একটা প্রজেক্ট নিবেন, এটা ইনিশিয়েট করলেন, এই ইনিশিয়েশনের উপর বেস করে আপনাকে প্ল্যান করতে হবে যে আপনি কিভাবে করবেন, কিভাবে করবেন, কি করবেন, কোথায় কিভাবে করবেন, এটার কিভাবে সাকসেস রেট মেজার করবেন। এই যে প্ল্যান গুলো আপনাকে করতে হবে, যত ধরনের প্ল্যানিং আপনি করতে পারেন, প্ল্যানিং এ যত বেশি প্ল্যান করতে পারবেন আপনি তত বেশি আপনার প্রজেক্টে সাকসেস হবে। আচ্ছা, এরপরে কি হলো, প্ল্যান যখন শেষ হয়ে যাবে এখন আপনাকে এক্সিকিউশনে যেতে হবে, মানে প্রজেক্টের কাজ শুরু করতে। আচ্ছা, প্রজেক্টের কাজ চলতেছে, যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তো আপনি ক্লোজিং করতে পারবেন। তাহলে কাজের যখন শুরু হলো, যখন অনগোয়িং, তখন আপনাকে আবার আরেকটা ফেজ হলো গ্রুপ মনিটরিংও করতে হবে। প্রথম দিন থেকে যদি আপনি মনিটরিং না করেন, তাহলে দেখা গেল কাজ আপনার মানে হচ্ছে না, প্রসিড করতেছে না, যেটা 2 দিনে হওয়ার কথা ছিল সেটা 5 দিনে হচ্ছে। তাহলে আপনাকে প্রপার মনিটরিং রাখতে হবে। তাহলে এই 5টা গ্রুপ, ফেজ গ্রুপ হলো, প্রসেস গ্রুপ হচ্ছে আমাদের এই পিএম বুকের একটা মানে অত্যাবশ্যকীয়। তাহলে কি কি সেটা কেউ একজন বলেন তো কি কি? ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, ক্লোজিং, মনিটরিং। আচ্ছা, এখানে মানে এক্সিকিউটিং এর পরেই আপনাকে ডাইরেক্ট ক্লোজিং বলা যাবে না। আগে বলতে হবে যে ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, দেন মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং, তারপরে ক্লোজিং। কারণ হচ্ছে কি, মনিটরিং আপনি একবারে যদি শেষে করেন তাহলে কিন্তু আপনার প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আপনাকে একদম প্রথম থেকে, এক্সিকিউশনের প্রথম থেকেই মনিটরিং ফেজ শুরু করতে হবে, যে আপনি মনিটরিং করতেছেন, যে আমার প্ল্যানে এটা বলা ছিল, আমি এক্সিকিউশন করার সময় এটা পাচ্ছি। তাহলে এই দুইটার যে কম্বিনেশন বা দুইটার যে অ্যানালজি করে আমার যে আউটপুট হওয়ার কথা ওটা হচ্ছে কিনা, এই সামওয়ান তাকে মনিটর করতে হবে। আপনি যদি মনিটর না করেন প্রপারলি, তাহলে ক্লোজিং প্রপারলি করতে পারবেন। এটাই হচ্ছে প্রসেস গ্রুপ। এগুলো নিয়ে আমরা বহুবার আলাপ করবো, ফলে মানে আপনাকে একদম মুখস্থ করার কোনো দরকার নাই, আপনি জাস্ট স্টেপ গুলা মনে রাখেন। এরপরে দেখেন যে নলেজ এরিয়ার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো ওই যে 1 2 3 আমরা যেটা এখানে দেখেন স্টার্ট থেকে শুরু হয়েছে, 1 2 3 আসলে প্রজেক্ট ম্যানেজারের ডেফিনেশন, পোর্টফোলিও, অপারেশন, প্রোগ্রামস ওইখান থেকে নিয়ে কাজ করছে। এরপরে হলো যে আপনার 4 নম্বর দিয়ে তারা বলতেছে প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট। প্রথমে ইন্টিগ্রেশন চলে আসছে। প্রথমে ইন্টিগ্রেশন মানে হলো কি, যে আপনি আপনার যে প্রসেস গুলা আছে, এই এটাকে বলতে পারেন আপনি মিডল ম্যান। যে এই ইন্টিগ্রেশন আপনাকে, আমার নামের সাথেই বুঝতে পারতেছি যে আপনাকে এটা ইন্টিগ্রেশন করতে হবে ইনিশিয়ালের সাথে। কোয়ালিটি তারপরে হচ্ছে যে আপনার শিডিউল, স্কোপ, মানে সব লেভেলের এইগুলা কোথায় গিয়ে ইন্টিগ্রেশন হবে, এটা হলো ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটাকে আমরা প্রথমে কল্পনা করতে পারি, আবার এটাকে নিয়ে আমরা এমন করতে পারি যে আমরা সবগুলা কাজ করে ইন্টিগ্রেশন, এরকম ভাবেও থিঙ্ক করতে পারি।
তা আমাদের যেটা করব, আমরা আগে অন্য সব এরিয়া নিয়ে কাভার করব, করার পরে আমরা ইন্টিগ্রেশন যাব। তাহলে কি হচ্ছে, প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট একটা, স্কোপ ম্যানেজমেন্ট। স্কোপ ম্যানেজমেন্ট মানে হলো কি, যে আপনার রিকোয়ারমেন্ট, হ্যাঁ, যে এটাকে বলা হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট, যে আপনাকে রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে। এই রিকোয়ারমেন্ট কিভাবে কালেক্ট হবে না হবে এগুলো নিয়ে আমরা অনেকগুলা আছে, আমরা এখানে দেখবো। এরপরে বলা হচ্ছে কি, স্কোপ আপনার কালেক্ট হয়ে গেল, মানে রিকোয়ারমেন্ট যা আছে, যে লেভেল থেকে রিকোয়ারমেন্ট কালেক্ট করে আপনি করলেন, করে এখন ওই রিকোয়ারমেন্টের উপরে বেস করে আপনাকে শিডিউল করতে হবে। শিডিউল মানে হলো কি, যে এই কাজটা আপনি কতদিনে করবেন, এই কাজটা এত দিনের মধ্যে করবে। আপনার টোটাল প্রজেক্টের টাইম হলো 100 দিন, তাহলে 100 দিনের মধ্যে ওই একটা অ্যাক্টিভিটিস, ওই অ্যাক্টিভিটিসটা আপনি 5 দিনে করবেন। এইভাবে আপনাকে কাজের নেচার অনুযায়ী, কাজের যে আপনার কতটুকু কাজ করতে হবে ওইটার উপরে বেস করে এই ডে ফিক্স করতে হবে। এই ডেটা কি বলা হচ্ছে, শিডিউল ম্যানেজমেন্ট। এরপরে হচ্ছে কি, শিডিউল করে ফেললেন আপনি, এখন কস্ট ম্যানেজমেন্ট। তাহলে আপনার শিডিউল অনুযায়ী এই কাজের জন্য আপনার কত কস্টিং এখানে ইনভলভ হবে, কস্টিংটা আপনাকে বের করতে হবে, বা আপনাকে এই কস্টিংটা করতে হবে। নাহলে আপনি প্রজেক্টের বাজেট কত ধরবেন, কি ধরবেন, এটা নিয়ে তো আপনি আপনি আপনাকে যে ফান্ডিং করতেছে স্পন্সর আপনাকে কত টাকা দিবে, কত টাকা অ্যাপ্রুভ করবে, এটা তো আপনার আপনি যদি কস্টিংটা না করতে পারেন তাহলে তো হবে না। তাহলে এই পর্যন্ত হলো যে জেনারেল। এরপরে দেখেন আপনি কাজ করতেছেন, এখন প্রজেক্টের আপনার কোয়ালিটি ম্যানেজমেন্ট, কি লেভেলের কাজ করলেন, কত কোয়ালিটি, মানে আপনার কোয়ালিটি মেনটেন করতে পারলেন কিনা, আপনার স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারলেন কিনা, এই ধরনের বিভিন্ন ধরনের কোয়ালিটি নিয়ে আপনাকে কাজ করতে হবে। এরপরে বলা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট। এই যে কাজগুলো আপনি করবেন, এই যে শিডিউল অনুযায়ী যে কাজগুলো করবেন আপনি, এই যে স্কোপ যে ডিফাইন করবেন, এই রিসোর্স পাবেন কিভাবে। রিসোর্স শুধু যে ফিজিক্যাল রিসোর্স বা আপনার হিউম্যান রিসোর্স তা না, আপনার বোথ। মানে ধরেন আপনার একটা ক্রেন লাগবে, তাহলে ক্রেনটাও তো একটা রিসোর্স। হ্যাঁ, আপনার ধরেন আপনি এখন পিপুল লাগবে, তাহলে পিপুল একটা রিসোর্স। তাহলে আপনি যে কাজটা অ্যাসাইন করলেন বা যে কাজটা ফিক্স করলেন, এই কাজটা করতে গিয়ে আপনার আইদার ফিজিক্যাল এবং আইদার আপনার হচ্ছে যে হিউম্যান, কোন ধরনের রিসোর্স লাগবে এবং ওই রিসোর্সের অ্যাভেলেবিলিটি আছে কিনা, এগুলা সব আমরা চেক করতে হবে, করে আপনাকে রিসোর্স ইনগেজ করতে হবে। এরপরে বলছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রজেক্ট ম্যানেজারের জন্য কমিউনিকেশন ম্যানেজমেন্ট হচ্ছে মোস্ট ভাইটাল পার্ট। আপনি যদি কমিউনিকেশন প্রপারলি না করতে পারেন, কাদের সাথে কমিউনিকেশন করবেন, আপনার যত স্টেক হোল্ডার আছে। স্টেক হোল্ডার কারা আমরা পরবর্তীতে দেখব, যে স্টেক হোল্ডারের ডেফিনেশন হচ্ছে যে উনাকে স্টেক হোল্ডার বলবেন যিনি এই প্রজেক্টের দ্বারা আইদার ইম্প্যাক্টেড হবেন অথবা উনি এই প্রজেক্টকে ইম্প্যাক্ট করতে পারবেন। মানে আপনি এই প্রজেক্টের মাধ্যমে বেনিফিটেড হবেন, অথবা আপনার কারণে এই প্রজেক্ট আইদার বেনিফিটেড হবে অথবা লস্ট হবে। এরা এরা হলো স্টেক হোল্ডার। এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কারা কারা স্টেক হোল্ডার। যেমন প্রজেক্ট টিম হতে পারে, প্রজেক্ট ম্যানেজার হতে পারে, স্পন্সর হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, আপনি যে 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 প্রজেক্টে অ্যাসাইন করতেছেন সেই প্রজেক্টের সাথে সাপ্লায়ার হতে পারে, আপনার ভেন্ডর হতে পারে। এরকম আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ওটা যখন আমরা এই যাব এখানে, তখন আমরা দেখবো যে কিভাবে আমাদের এটা করতে হবে। ওই যে স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেশন যদি আপনি প্রপারলি না করতে পারেন, তাহলে আপনার প্রজেক্ট সাকসেসফুল হবে না। এই জন্য কমিউনিকেশন ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। প্রজেক্টে রিস্ক থাকবে, অবশ্যই রিস্ক থাকবে। আপনি একটা প্রজেক্ট নেবেন, আপনাকে রিস্ক আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ, যে কি ধরনের রিস্ক হতে পারে। প্রথমেই আপনাকে প্রজেক্টের শুরুতে আইডেন্টিফাই করতে হবে। ধরেন আপনি একটা ঢাকা শহরে যদি কোনো একটা কাজ করেন, তাহলে কি ধরনের রিস্ক আগে হতে পারে। আপনি মনে করেন যে একটা নতুন রোড করবেন, এখন রোড করতে গিয়ে আপনি দেখেন যে কিছু বাড়ি ঘর আছে, এখন এই যে বাড়ি ঘর আপনি ভাঙবেন, তাহলে এটা একটা রিস্ক। আপনাকে কি ও সহজেই বাড়ি ঘর ভাঙবে? এই জমিটা কার, এটা কি গভর্নমেন্টের না ওই ইন্ডিভিজুয়াল ওনারের? ইন্ডিভিজুয়াল ওনারের যদি হয়, সে কি আপনাকে ইজিলি দিবে দিবে কিনা? এই যে এই ধরনের রিস্ক গুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। রিস্ক নিয়ে আমরা পরবর্তীতে দেখবো। রিস্ক হচ্ছে প্রজেক্টের আরেকটা ভাইটাল পার্ট। রিস্ক যদি আপনি প্রপারলি হ্যান্ডেল না করতে পারেন, তাহলে আপনার প্রজেক্ট সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এগুলো আমরা পরবর্তীতে আবার ওয়ান বাই ওয়ান। প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট, এটা আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট আপনার যে প্রজেক্টের। আপনি যে সবকিছু আপনার সেলফ আছে এমন কোন না। যেমন বাংলাদেশে গার্মেন্ট সেক্টর হচ্ছে আমাদের সব থেকে বড় বড় আমাদের ইন্ডাস্ট্রি বলতে পারি। কিন্তু আমরা কি স্বয়ংসম্পূর্ণ? র ম্যাটেরিয়ালস, মেশিনারিজ, এভরিথিং আমার বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে।
তার মানে কি আমাকে প্রকিউরমেন্টে যেতে হচ্ছে। এরকম আপনার প্রজেক্টেও প্রকিউরমেন্টে যেতে হবে। অতএব প্রকিউরমেন্টটাকে প্রপারলি করতে হবে। আপনার যে টাইমে আপনি শিডিউল করছেন জুন মাসে আপনার এই রিসোর্সটা লাগবে বা জুন মাসে আপনার এই ম্যাটেরিয়ালসটা লাগবে, আপনি দেখা গেল যে ওই মাসের মধ্যে প্রকিউর করতে পারলেন না, তাহলে কিন্তু আপনার প্রজেক্ট সাকসেসফুল হবে না, অটোমেটিক্যালি লুজ হবে। তার মানে কি প্রকিউরমেন্টের সাপ্লাই চেইন আপনাকে অ্যালাইন করতে হবে এবং প্রপারলি মেনটেন করতে হবে, আদারওয়াইজ আপনি আপনার প্রজেক্টকে কখনোই সাকসেস করতে পারবেন না। আর একটা হলো যে স্টেক হোল্ডার ফাইন্ড আউট করা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। আপনি দেখা গেল যে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারকে আপনি কাউন্টেই নিয়ে আসেন নাই, পরবর্তীতে প্রজেক্ট যখন শেষের দিকে তখন দেখলেন যে ওই স্টেক হোল্ডারের এমন স্ট্রেংথ এমন পাওয়ার আপনার প্রজেক্টকে ছুড়ে ফেলে দিল, মানে উনাকে কোনোভাবেই আপনি আর এগ্রি করাতে পারলেন না, আলটিমেটলি আপনার প্রজেক্ট মানে একদম বাতিল হয়ে গেল। এই জন্য প্রথমেই আপনাকে স্টেক হোল্ডার আইডেন্টিফাই করতে হবে প্রপারলি। এটা যদি না করতে পারেন তাহলে আপনার প্রজেক্ট সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুব। কেউ একজন একটু আমাকে বলবেন যে কয়টা প্রসেস গ্রুপ আছে? 5টা প্রসেস 5টা না? গ্রুপ। 5টা বলেন, নামগুলা বলেন ওয়ান বাই ওয়ান। ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং এন্ড মনিটরিং, শেষে হচ্ছে ক্লোজিং। গুড, থ্যাংক ইউ। আবার কেউ একজন বলেন যে আমাদের প্রসেস এরিয়া বলেন, যে কোনো 2-3টা বলেন আপনি, যে কোনো একজন প্রথম থেকে 2টা প্রজেক্ট এরিয়া, কোন কোন এরিয়া নিয়ে আমরা কাজ করব? কোন কোন এরিয়াতে আমরা কাজ করব কেউ দেখে বলেন, এই যে প্রজেক্ট দেখে বলেন। ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট। হ্যাঁ, তারপরে প্রথম যে 3টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে প্রজেক্ট স্কেডিউল ম্যানেজমেন্ট, এই 3টা হচ্ছে ফার্স্ট ফেজে। দেন হচ্ছে প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্ট, কস্টিংটা ওকে হওয়ার পরে হচ্ছে প্রজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে এবং রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে। এরপর হচ্ছে প্রজেক্ট কমিউনিকেশন ম্যানেজমেন্ট, এন্ড তারপরে হচ্ছে রিস্ক আইডেন্টিফাই করতে হবে প্রজেক্টের আগেই যে কি কি রিস্ক হতে পারে। আফটার দ্যাট প্রকিউরমেন্টটা চলে আসবে এন্ড স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট বা স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। দ্যাটস ইট। গুড। আপনি কি দেখেন এটাকে আপনাকে মেমোরাইজ করার দরকার আছে? স্টেপ গুলো আপনি মনে রাখেন, ইন্টিগ্রেশনটা আপাতত জি আপনি রেখে দেন। আপনার জি যদি জি। রিকোয়ারমেন্ট না থাকে আপনি কি মুভ করতে পারবেন? আপনার কোনো কি রিকোয়ারমেন্ট না, তাহলে আপনি কি প্রজেক্ট নিবেন? রিকোয়ারমেন্টের পরে যে এই কাজটা আমি নিলাম, তাহলে এই কাজটা করতে আমার কতদিন লাগবে এটা তো আপনাকে সামহাও আইডেন্টিফাই করতে হবে। তার মানে কি এটার পরে শিডিউল চলে আসছে, আপনি কাজ পাইলেন, আপনি ওইটার এগেইনস্টে কতদিন লাগবে সেটাও বের করলেন, তাহলে এখন এই দুইটার মিলে আপনি কস্টিং বের করতে পারবেন ইজিলি। কস্টিং কস্টিং এর পরে কোয়ালিটি, আপনি যে কাজ করতেছেন কাজের তো অবশ্যই কোয়ালিটি থাকতে হবে, রাইট? এরপরে রিসোর্স, আপনি যে কাজ করবেন এটা ফিজিক্যাল রিসোর্সও লাগতে পারে, হিউম্যান রিসোর্সও লাগতে পারে, তাহলে আপনাকে ওইটা বের করতে হবে। রিস্ক থাকবে, রিস্ক গুলো আইডেন্টিফাই করতে হবে, মিটিগেট করতে হবে। আপনার পজিটিভ রিস্ক থাকতে পারে, নেগেটিভ রিস্ক থাকতে পারে, কিভাবে রিস্ক হ্যান্ডেল করবেন এই ধরনের প্র্যাকটিস গুলো থাকতে হবে। প্রকিউরমেন্ট, আপনার সাপ্লাই চেইন মেনটেন করতে হলে প্রকিউরমেন্টকে আরো স্ট্রং করতে হবে, বায়ারের সাথে কোলাবোরেশনটাকে আরো স্ট্রং করতে হবে। এরপরে স্টেক হোল্ডার আইডেন্টিফাই করতে হবে আপনাকে প্রপারলি। স্টেক হোল্ডার আইডেন্টিফাই যদি না করতে পারেন তাহলে আপনার প্রজেক্টের জন্য এই যে এগুলা যদি কোনো প্রথম 3টার উনি যেটা বলছেন এটা ঠিক, যে প্রথম 3টা সিকোয়েন্সটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। স্কোপ, শিডিউল, কস্ট, কোয়ালিটি, রিসোর্স। আপনি এখানে কোনো 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 সময় রিসোর্সকে আগে দেওয়া হয়, কোনো কোনো সময় কোয়ালিটিকে পরে দেওয়া হয়, এটা ডিপেন্ড করবে, কিন্তু এই 3টা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে আপনি এগুলা ওয়ান বাই ওয়ান সাইড বা প্যারালালি আপনি মেনটেন করতে পারেন। এই যে এইভাবে যদি আপনি মনে রাখেন, আপনার দেখেন যে কোনো কিছু মেমোরাইজ করার দরকার হবে না। এবং এগুলা পিএম বুকে আমরা পরবর্তী আমাদের সেশন গুলোতে এত বেশি আলোচনা করব, দেখবেন যে আপনি ইজিলি এগুলো মনে রাখতে পারতেছেন। হ্যাঁ? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন যদি থাকে প্লিজ করতে পারেন, না হলে আমরা মুভ করব। থ্যাংক ইউ। আচ্ছা, এটা দেখেন আমরা কিছু এবার আমাদের মেন। ইয়াসিন ভাই, সরি, জি প্লিজ। একটা কোয়েরি রাইট এখানে, সেটা হচ্ছে তার মানে হচ্ছে এই যে আপনার নলেজ যে এরিয়াস, অনেকগুলো আমরা নলেজ এরিয়া দেখলাম, জি এই প্রতিটা নলেজ এরিয়ারই আলাদা করে এই 5টা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ, প্রসেস এক্স্যাক্টলি গ্রুপের মধ্যে দিয়ে হ্যাঁ, যেতে হবে। 5টা প্রসেস গ্রুপের মধ্যে দিয়ে যেতে হবে। তার মধ্যে প্রথমটা আচ্ছা কি, আচ্ছা। এই যে বলে দেওয়া আছে দেখেন কোন দুটা প্রথমে ইনিশিয়েটিং, যাবে। জি। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব আমাদের নেক্সট ক্লাসের আগে, আপনারা জাস্ট একটু ওভারভিউ দেন। আপনি ওকে। যখন সুযোগ পান, আপনি গাড়িতে যাচ্ছেন বা অন্য কোথাও যাচ্ছেন, প্রিন্ট করে নিয়ে জাস্ট একটু চোখ বুলান, তাহলেই দেখবেন যে এগুলো আপনার
অটোমেটিক্যালি আপনার ভিতরে চলে আসবে। হ্যাঁ, ইনিশিয়াল গ্রুপে আপনি খুব ভালো একটা কোশ্চেন করছেন, ওটা আমি ওই সময় স্কিপ করে গেছিলাম, নামগুলা বুঝতে। ইনিশিয়াল গ্রুপে মাত্র দুইটা জিনিস আপনি করবেন, একটা হচ্ছে কি ডেভেলপ প্রজেক্ট চার্টার, আর একটা হচ্ছে কি আইডেন্টিফাই স্টেক হোল্ডার। তারপরে দেখেন প্ল্যানিং এ, দেখেন প্ল্যানিং দেখছেন কত বড় জিনিস। আপনি যদি একটা প্রজেক্টের প্ল্যানিং প্রপারলি না করেন, তাহলে কিন্তু আপনার প্রজেক্ট সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এরপরে প্ল্যানিং হওয়ার পরে আপনাকে এক্সিকিউট করতে হবে। যে এই যে আপনি এক্সিকিউট করার সাথে সাথে আপনাকে মনিটর করতে হবে যে প্ল্যান করছিলেন আর যে এক্সিকিউট হচ্ছে এই দুইটার কি মিল আছে, আমি যেভাবে প্ল্যান করছি সেইভাবে কি আমার কাজ হচ্ছে না হচ্ছে না, এটা কে করবে? মনিটরিং এর মাধ্যমে করবে। যদি ওইটা না হয় তাহলে আপনাকে কিন্তু প্ল্যানিংটাকে আবার সাজাতে হবে, অথবা আপনি যদি মনে করেন আপনার প্ল্যানিং ওকে আছে, এক্সিকিউশনে প্রবলেম, তাহলে এক্সিকিউশনে আপনাকে নজর দিতে হবে। এরপরে ফাইনালি যখন প্রজেক্ট আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ক্লোজিং হিসেবে ডিক্লেয়ার করবেন। ওকে, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। শিওর প্লিজ। তো ভাইয়া এই যে যেটা হচ্ছে যে প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্ট, এখানে তো আসলে আমরা মেইনলি হচ্ছে যখন প্রজেক্ট আইডেন্টিফাই করি বা প্রজেক্ট করি, সেখানে হচ্ছে আমরা স্কোপ ডিফাইন করার পর তো আমরা কস্ট অ্যানালাইসিস করি এবং সেই অনুসারে রিসোর্স অ্যাসাইন করি। তো সেক্ষেত্রে এই যে আপনার নলেজ এরিয়া, এটা তো হচ্ছে যে কোনো সময় মানে আগে পরে হতে পারে, রাইট? নট নেসেসারি যে মানে এভাবে যেভাবে আছে সেভাবেই হইতে হবে যে শিডিউলের পর cost। ওইটা ওই যে প্রথমে এক ভাই বলছিলেন যে এই তিনটা আচ্ছা। কিন্তু আপনাকে মেনটেন করতেই হবে, না হলে এই যেমন এই আপনার আপনি আপনি যেটা বলছেন ওইটা ঠিক, যে আপনাকে এরকম কোশ্চেন কখনো করবে না যে প্রজেক্ট স্কোপের পরে কি শিডিউল না সে আগে শিডিউল, এ ধরনের কোশ্চেন কখনোই আসবে না বাংলাদেশে। যেমন আমরা বাঙালি হিসাবে আমাদের কোশ্চেনারিজ গুলা দেখলে আমাদের অবাক হতে হয়। হ্যাঁ, যে আমরা মেট্রোতে যাতায়াত করি, মেট্রোর উপরে লেখা আছে কি জানেন, যে এই মেট্রোতে কয়টা বগি আছে, মানে কয়টা বডি আছে, এই যে এই ধরনের কোশ্চেন। আমাদের পদ্মা সেতু বানাইছে, পদ্মা সেতুতে কয়টা পিলার আছে, হ্যাঁ, মানে কোন টেকনোলজি ইউজ হয়েছে, কিভাবে হয়েছে, এই ধরনের আলোচনাগুলো কিন্তু আমাদের মধ্যে থাকে না। হ্যাঁ, আমরা কোশ্চেন করি কি এই টাইপের, যে আহ, কয়টা কোচ আছে, কয়টা সেতুতে কয়টা পিলার আছে, কতজন ইঞ্জিনিয়ার কাজ করছে, কতজন মারা গেছে, এই যে এই ধরনের। কিন্তু এইখানে আপনি একদম রাইট, আপনাকে কখনোই কেউ জিজ্ঞেস করবে না যে কোনটার পরে কোনটা, আপনাকে ওই যে কনসেপ্ট দিয়ে বুঝে নিবে, ও বের করে নিবে আপনাকে, যে আপনি এটা বুঝতে পারবেন। Right, তো কারণ সব আমরা ইনিশিয়ালি যখন প্রজেক্ট কি করি তখন আমরা মানে প্রজেক্ট স্কোপ ডিপেন্ড করার পর কিন্তু আমরা উই কাম মানে বাজেট এবং রিসোর্স, এই তিনটা কিন্তু আগে আসে, দেন আমরা চিন্তা করি যে ঠিক আছে কত সময় লাগবে, কারণ বাজেট রাইট, যদি যেমন আপনি দেখেন না করি স্কোপ সেক্ষেত্রে তো আপনাকে প্রথমে নিতে হবে, তারপরে শিডিউল right, করবেন, শিডিউল অনুযায়ী আপনাকে রিসোর্স ডিপ্লয় করতে হবে, রিসোর্স ডিপ্লয় করার পরে আপনি কস্টিংটাকে হয়তো প্রপারলি ডিফাইন করতে পারবেন। আপনি তার আগেও কস্টিংটা করতে পারেন, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে রিসোর্সের স্কারসিটি যদি থাকে তখন আপনার রিসোর্সের কিন্তু ক্রাইসিস হতে পারে, বা আপনার প্রাইস ভ্যারি করতে পারে। হ্যাঁ, তো ওগুলো আমরা পরবর্তীতে দেখবো, যে ইনিশিয়ালিও আপনি একটা বাজেট ডিক্লেয়ার করতে পারবেন কোনো ধরনের কোনো এই ছাড়া, কত পার্সেন্ট করবেন ইনিশিয়ালি, ওইটাকে আবার আপনি প্রিসাইজলি বাজেট করতে পারবেন, এবং কাছাকাছি বাজেট আপনার করতে হবে। ওটা একটা টেকনিক আছে যে কিভাবে আপনি করবেন। ওকে, আমরা একটু দেখি যে ওয়ার্ক পারফরমেন্স ডাটা, ইনফরমেশন এন্ড রিপোর্ট, তিনটা জিনিস আসলে কি, এই জিনিসটা গুলা নিয়ে আমরা একটু দেখবো। ধরেন আপনি একটা কাজ শুরু করেছেন, তাহলে এই কাজটা শুরু করার পরে আপনি যে ডাটাটা পাবেন সেটাকে বলা হচ্ছে র ডাটা, রাইট? ওই র ডাটাটাই হচ্ছে আপনার ওয়ার্ক পারফরমেন্স ডাটা, মানে আপনি একটা কাজ করার পরে ডাটা পাই। কেমন হচ্ছে, কি কি ধরনের কাজ? ধরেন আপনি একটা আহ, এটা বিল্ডিং তৈরি করবেন, আজকে 5টা পিলার তৈরি করবেন, তাহলে পিলারের যে হাইট ধরেন 5 ফিট করে হতে হবে, রাইট? 5টা পিলার 5 ফিট হতে হবে, এবং আপনার প্ল্যানে বলা আছে এটা 5 ফিট হতে হবে, না হলে কিন্তু হবে না। যদি আপনি 4 ফিট করেন তাহলে হবে না। তাহলে এই যে আপনি এক্সিকিউশন করার পরে পিলার তৈরি করলেন আজকে দিনে, করার পরে আপনি এখন এটা মেপে দেখবেন যে 5 ফিট করে হয়েছে কিনা। এই যে আপনি 5টা পিলারে 3টা 5 ফিট করে হয়েছে আর 2টা 3 ফিট হয়েছে, এই যে যে ডাটাটা পাইলেন এই ডাটাটা কি বলা হচ্ছে ওয়ার্ক পারফরমেন্স ডাটা, মানে একটা কাজ করার পরে যে ডাটাটা পাচ্ছেন সেই ডাটাটাই হলো আপনার র ডাটা বা ওয়ার্ক পারফরমেন্স ডাটা। ওকে, এখন দেখেন যে ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন কি। ওই যে আমি বললাম যে আপনি এখন কন্ট্রোল করতেছেন 5টা পিলারের 3টা পিলার 5 ফিট করে হয়েছে, 2টা হয় নাই, তাহলে কেন হলো না? এই যে একটা আপনাকে কেন, এখন তাহলে এটা কে দেখবে? কোনো একজনকে তো এটা কন্ট্রোল এবং মনিটর করতে হবে। সে দেখলো যে হয় নাই এই কারণে হয়, এবং
এটা কোথায় বলা আছে? এই যে আপনার যে আমার প্ল্যানিং এর মধ্যে সব বলা আছে যে পিলার গুলা হতে হবে 5 ফিট করে। তাহলে আপনার হয়েছে 3 ফিট, তাহলে গ্যাপটা থাকলো না। এই যে এই পারফরমেন্সের যে ডাটা পাইলেন আপনি, ডাটার সাথে প্ল্যানিং ম্যাচ করবেন, ম্যাচ করে আপনি ইনফরমেশন পাবেন। হ্যাঁ, যে এখন আমার এইটা ঘাটতি আছে বা এইটা এটা করতে হবে, এটাকে বলা হচ্ছে ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন। তাহলে একটা কাজের পরে যে ডাটা পাবেন সেই ডাটাটা হচ্ছে পারফরমেন্স ডাটা। আর ওই ডাটাকে প্রসেস করার পরে আবার আপনি আরেকটা ইনফরমেশন, আরেকটা ডাটা পাচ্ছেন বা সেটাকে আপনি ইনফরমেশন বলতেছেন। এই ইনফরমেশন কন্ট্রোল এন্ড প্রসেসের পরে পাবেন। আর ইনফরমেশন আছে অনেক, এখান থেকে আপনি হায়ার ম্যানেজমেন্টের জন্য হতে পারে বা আপনি কোনো ডিসিশনের জন্য বা কোনো ইনস্ট্রাকশন ফার্দার দেওয়ার জন্য আপনি রিপোর্ট তৈরি করতে পারেন। রিপোর্টের মধ্যে আপনার এই ডাটা এবং ইনফরমেশন এত হিউজ আকারে থাকবে না। কারণ হায়ার ম্যানেজমেন্টের বা যারা এটা স্ট্র্যাটেজি লেভেলে আছে তাদের কিন্তু এই ওয়ার্ক পারফরমেন্স ডাটা, ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন নিয়ে এত কাজ করার সময় নাই। তারা আপনার রিপোর্ট দেখবে, রিপোর্টের মধ্যে আপনি সামারি আকারে দিয়ে দিবেন যে হ্যাঁ আমার প্রজেক্টের আজকে স্ট্যাটাস এই। স্পন্সর যারা বা স্ট্র্যাটেজি লেভেলে যারা আছে, যারা পিএমও লেভেলে যারা আছে, তারা আপনার এই রিপোর্ট দেখে ডিসিশন নিবে, হ্যাঁ তোমার প্রজেক্ট কি আমার লাইনে আছে না এটা শিডিউল মেনটেন করতে পারতেছে না, কস্ট রান ওভার রান হচ্ছে কিনা, এরকম বিভিন্ন ধরনের ডিসিশন নিতে পারি। আমরা জাস্ট শুধু আইডিয়াটা রাখি যে আপনি যদি কোনো কাজ করেন, কাজ করার পরে যে ডাটাটা পাবেন সেই ডাটাটা হচ্ছে ওয়ার্ক পারফরমেন্স ডাটা। ওয়ার্ক পারফরমেন্স ডাটাটাকে প্রসেস করে আপনি কন্ট্রোল এন্ড মনিটরিং এর মাধ্যমে যেটা পাবেন সেটাকে বলা হচ্ছে ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন। আর এই ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশনের উপর বেস করে আপনি স্ট্র্যাটেজিক লেভেলে রিপ্রেজেন্ট করার জন্য, হায়ার ম্যানেজমেন্টের কাছে লিডারশিপ লেভেলে রিপ্রেজেন্ট করার জন্য আপনি পারফরমেন্স রিপোর্ট তৈরি করুন। এই তিনটা জিনিস আমরা ক্লিয়ার একটু বলেন, কেউ যদি কারো কোনো কোশ্চিন থাকে এখানে প্লিজ। ভাই ওয়ার্ক ডাটাটাই কি আসলে কি র ডাটা? ওয়ার্ক র ডাটা, ডাটাটাই কি order? ওয়ার্ক পারফরমেন্স ডাটাটাই হচ্ছে আপনার র ডাটা, যে আপনি কালেক্ট করলেন বিভিন্ন ধরনের ডাটা। কাজ হচ্ছে এই কাজ থেকে আপনি কালেক্ট করলেন, কালেক্ট করার পরে এখন আপনি আবার একটু এটা মডিফাই করবেন। কার সাথে মডিফাই করবেন? ওই যে আপনি প্ল্যানিং এ কিন্তু সবকিছু বলে দেওয়া আছে আপনার, যে এই ডাটাটা আমার এরকম হতে হবে, এটার হাইট এত হতে হবে, এটার উইড এত হতে হবে, এটার আপনার এই লেভেলের হতে হবে, এই যে ওই প্ল্যানের মধ্যে কিন্তু বলে দেওয়া আছে। তাহলে আপনি র ডাটা পাইলেন, প্ল্যানের সাথে আপনার ডাটাটাকে ম্যাচ করবেন, ম্যাচ করে আপনি তখন এই যে ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন পাবেন। আর ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশনের উপরে বেস করে ওয়ার্ক পারফরমেন্স রিপোর্ট আপনাকে জেনারেট। ওকে, আমরা এইগুলা নিয়ে আরো পরবর্তীতে আলাপ করব। এখন মোটামুটি একটা জাস্ট আইডিয়া যে আপনি কোনো কাজ করার পরে যে ডাটাটা পাচ্ছেন সেটাকে ওয়ার্ক পারফরমেন্স ডাটা বলা হচ্ছে। আর ওয়ার্ক পারফরমেন্স ডাটা প্ল্যানের সাথে মিলায়ে আপনি কন্ট্রোল এন্ড মনিটরিং এর মাধ্যম দিয়ে আপনাকে ইনফরমেশন পাচ্ছেন। ইনফরমেশনের পরে আপনি ইজিলি রিপোর্ট জেনারেট করতে পারছেন। এটা হলো আমাদের মেন এখানকার থিম। আচ্ছা, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ এতে আসছি যে বিজনেস কেস। বিজনেস কেসটা আসলে কি এইটা আমাদের সবাইকে জানতে হবে। এবং আমরা যে ডোমেন, তিনটা ডোমেন বলছিলাম, প্রসেস, পিপুল অ্যান্ড বিজনেস, এই যে বিজনেস কেস থেকেই ম্যাক্সিমাম ওই এই কাজ ওইগুলা আসে। বিজনেসের যে ডোমেন, ওই প্রশ্নগুলো এখান থেকে অনেক ক্ষেত্রেই পাওয়া যায় আর কি। তাহলে বিজনেস কেস কি? একটা হলো জাস্টিফিকেশন, বা আপনি সেভ বলতে পারেন যে আপনার একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট কি করবে? এই স্টেটমেন্টের উপরে বেস করে আপনি একটা প্রজেক্ট নিবেন অথবা প্রোগ্রাম নিবেন অথবা পোর্টফোলিও। মানে কেউ একজন আপনাকে বললো যে হ্যাঁ, আমরা যদি এটা করি তাহলে আমাদের এই বেনিফিট হবে, এই ভ্যালু ক্রিয়েট হবে। হ্যাঁ, তখন আপনি ওইটার উপরে বেস করে ডিসিশন নিতে পারবেন। এই যে স্টেটমেন্টটা তৈরি করলেন, এটা যে কেউ করতে পারে। এটার জন্য আহ, আলাদা পিপুল থাকতে পারে, বা আপনার অপারেশন টিম থেকেও কেউ বলতে পারে, ম্যানেজমেন্ট টিম থেকে বলতে পারে, স্পন্সর থেকে বলতে পারে, মার্কেটের ডিমান্ডের উপরে বেস করে থার্ড পার্টি কেউ আপনাকে এটার জন্য অফার করতে পারে। এবং এই বিজনেস কেস রেডি করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট পিপুল আছে। আপনার বিজনেস কেসকে রিভিউ করার জন্য, এটাকে জাস্টিফাইবল করার জন্য অনেক কাজ আছে আর কি। এই যে আমরা ইজিলি জেনে রাখবো এটা একটা স্টেটমেন্ট বা একটা জাস্টিফিকেশন, যে জাস্টিফিকেশনের উপর বেস করে আমরা একটা প্রজেক্ট, প্রোগ্রাম বা আপনার পোর্টফোলিও নিতে পারবো। এটাকে বলা হচ্ছে বিজনেস কেস। হ্যাঁ,
তাহলে বিজনেস কেজের মধ্যে এই যে এই জিনিসগুলো ইনক্লুড থাকে, বিজনেসের নিড, আমি যে এটা নিব তাহলে আমার আসলে অ্যাকচুয়াল নিড কি হবে এটা আপনাকে ডিটারমাইন করতে হবে। যদি বিজনেসের নিডটা আমরা না জানি তাহলে আপনি কি প্রজেক্ট নিবেন, এরপরে অ্যানালাইসিস করতে হবে যে আমি এই জন্য প্রজেক্টটা নিব, তাহলে আমাকে এই অ্যানালাইসিস গুলা করতে হবে যে আমি কি এটা নিব, এটা আমার ফাইনান্সিয়ালি কি বেনিফিট দিবে, এটা কতটুকু ভ্যালু দিবে, কত দিনের মধ্যে হবে, এটা রিস্ক কি, এটা কি ধরনেরই হতে, এই যে এই অ্যানালাইসিস গুলা আপনাকে করতে হবে। কতগুলা কত পর্যন্ত আপনি এটাকে কন্টিনিউ করবেন, কোন লেভেল পর্যন্ত। এরপরে আপনার রিকমেন্ডেশন থাকবে, কিছু রিকমেন্ডেশন থাকতে পারে যে এই অ্যানালাইসিস এর উপরে বেস করে আমি এইগুলা নিব আর এগুলা বাদ দিব, বা এগুলা করা ঠিক হবে না, এগুলা করা উচিত হবে না, এই এই ধরনের আপনি রিকমেন্ডেশন দিবেন। তারপরে ফাইনালি আপনাকে ইভালুয়েশন করতে হবে যে আপনি যে একটা প্রজেক্ট নিলেন তাহলে প্রজেক্ট থেকে কি বেনিফিট, তাহলে আপনি যে এই বেনিফিটটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, পজিটিভ যদি না হয় নেগেটিভ নিয়ে আপনি কি করবেন, এই ধরনের এগুলা আপনার এই বিজনেস কেজের মধ্যে থাকে। এইখানকার ফিগারটা একটু দেখেন, এখানে কয়টা পার্ট দেওয়া আছে। স্টার্টিং দ্য প্রজেক্ট, এখান থেকে প্রজেক্ট স্টার্ট হচ্ছে, অর্গানাইজিং অ্যান্ড প্রিপেয়ারিং, ক্যারিং আউট দ্য ওয়ার্ক, আর হলো কমপ্লিটিং দ্য প্রজেক্ট। এই যে দেখেন প্রি ওয়ার্ক, তার মানে আপনাকে যদি এখন কোশ্চিন করে, এই ধরনের কোশ্চিন গুলো আসে যে বিজনেস কেস কি প্রজেক্টের পার্ট না পার্ট, বলেন তো। বিজনেস কেস একটা প্রজেক্টের এটা কি কোনো অংশ না অংশ না, বিজনেস কেসটা অংশ না সেই হিসেবে। কেন অংশ না বলেন তো? অবশ্যই অংশ। আহ, যদি এই হিসাবে বলি, আমি আমার ইয়েটা বলি, সেটা হচ্ছে যে এইটা তো একটা সিচুয়েশন, সিনারিও, ওই সিনারিওর উপর বেস করে আমি একটা প্রজেক্ট স্টার্ট করবো। বিজনেস কেস মানে তো প্রজেক্ট স্টার্ট না, এই সেন্স থেকে এক্স্যাক্টলি, বললাম। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, খুব সুন্দর অ্যান্সার জি। করছেন আপনি। কারণ কি বিজনেস কেস হলেই যে এটা প্রজেক্ট হবে এমন না। এই যে আমি বলছি বিজনেসের নিড আছে কিনা, অ্যানালাইসিস করছেন কিনা, ওটা রিকমেন্ডেশন কি, ইভালুয়েশন কি, ওটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে না আপনাকে এই যে প্রজেক্ট চার্টার করতে হবে। প্রজেক্ট চার্টার না হওয়া পর্যন্ত আপনার প্রজেক্টের কাজ শুরু হবে না। এর আগ পর্যন্ত এই সেশনটা, যেমন নিড অ্যাসেসমেন্ট, বিজনেস কেস, বিজনেস বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান, এগুলা প্রজেক্টের অংশ না, এগুলা প্রজেক্টের আগের অংশ। তাহলে আপনাকে এই ধরনের কোশ্চিন করতে পারে বা আসতে পারে যে বিজনেস কেস কি, এই ধরনের কোশ্চিন কিন্তু সরাসরি আপনাকে দিবে না, কিন্তু ওই সিনারিওর মধ্যে এই অংশটা দিয়ে দিবে, বিজনেস কেসে এটা আছে বাট প্রজেক্ট চার্টার এখনো তৈরি হয় নাই, এই সিচুয়েশনে আপনার রিকমেন্ডেশন কি বা, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যেহেতু বিজনেস কেস আমার এখন অ্যাপ্রুভই হয়নি, তাহলে এটা তো প্রজেক্টের পার্ট হতে পারে। এটা বোঝানোর জন্য এই ফিগারটা এবং সুন্দর করে ওনারা দিয়ে দিচ্ছেন। এইটাকে বলা হচ্ছে ফেজ গেট, মানে একটা ফেজ যখন শেষ হবে আর একটা ফেজ যখন শুরু হবে, এই দুইটা ফেজের মাঝামাঝি যে এটাকে বলা হচ্ছে আপনার ফেজ গেট। এই ফিগার দেখে আপনারা বুঝবেন। দেখেন এখানে আপনি প্রজেক্ট স্টার্ট করলেন, আবার এখানে অর্গানাইজিং এন্ড প্রিপেয়ার করলেন, এখানে শেষ হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফেজ গেট, মানে যেখানে ইন্টিগ্রেট হচ্ছে। হ্যাঁ, তাহলে প্রজেক্ট চার্টার, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, ফেজ গেট, টাইমলাইন, এগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন। এটা দেখেন বিজনেস অ্যানালাইসিস করবেন কিভাবে। এখন আপনি যে এই যে বিজনেস কেসটা পাইলেন বা কেউ একজন আপনাকে সাবমিট করলেন, এটা ধরেন একজন বিজনেস কেস রেডি করতে পারে, অ্যানালাইসিস আবার ডিফারেন্ট পিপুল করতে পারে। তাহলে যিনি ডিফারেন্ট অ্যানালাইসিস করবেন উনি এই বিষয়গুলোর দিকে খেয়াল করবেন, কত টাইম লাগতে পারে, বেনিফিট কি আসতে পারে, এই বিজনেস কেসের এগেইনস্টে আমার কি পরিমাণ কস্টিং হবে, এরপরে এই বিজনেস কেসের এগেইনস্টে আমার কি রিস্ক হতে পারে, আমার কোম্পানিতে কোনো ধরনের কোনো প্রবলেম হতে পারে কিনা, এই যে এই ধরনের যে অ্যানালাইসিস গুলা, এগুলার জন্য আপনাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। যদি আপনার অর্গানাইজেশনে এই ধরনের পিপুল না থাকে তাহলে আউটসোর্সিং করতে হবে, এক্সপার্ট হায়ার করতে হবে। ওনারা আপনাকে এই বিজনেস কেজের উপর ডিপেন্ড করে আপনাকে একটা ডাটা দিবে যে হ্যাঁ এই বিজনেস কেজের উপরে বেস করে আপনার কস্টিং এরকম হতে পারে, বেনিফিট এটা পাবেন, এরকম টাইম লাগতে পারে, এই ধরনের রিস্ক এর সাথে অ্যাসোসিয়েটেড আছে। আচ্ছা, এইগুলো আপনাকে দিবে, তারপরে আপনি আপনার অর্গানাইজেশন ডিসিশন নিবে যে তাহলে এই বিজনেস কেসকে কি আমি প্রজেক্টে নিব কি নিব না। এরপরে বলা হচ্ছে যে এই যে দেখেন আপনি কারেন্ট স্টেটে আছেন, ডিজায়ার্ড স্টেটে যাবেন, তাহলে প্রথমে আপনাকে গ্যাপ অ্যানালাইসিস করতে হবে যেগুলো করলেন, এরপরে অ্যাক্টিভিটিস করে এই গ্যাপকে ফিল আপ করতে হবে, তারপরে আপনি ডিজায়ার্ড স্টেটে যেতে পারবেন, আদারওয়াইজ যেতে পারবেন। এই অ্যানালাইসিস কি কি বিষয়গুলো নিয়ে করা হয় এইগুলো আইডিয়া রাখলেই হবে।
এত কিছু যে একদম সবকিছু মেমোরাইজ করতে হবে, মনে রাখতে হবে, নট লাইক দ্যাট। যে প্রথমে হলো যে বিজনেসের নিড আছে কিনা এটা একদম দেখলো, তারপরে অ্যানালাইসিস করার জন্য সেম পিপুলও দেখতে পারে, ডিফারেন্ট পিপুলও দেখতে পারে, তারপরে ম্যানেজমেন্টের কাছে আপনি এটা সাবমিট করবেন। ম্যানেজমেন্ট তখন ডিসিশন নেবে যে এই বেনিফিটের উপরে বেস করে, এই টাইম, এই কস্টিং এর উপর বেস করে আমি এই বিজনেস কেসকে প্রজেক্ট স্টার্ট করব কি করব না। এরপরে যদি হ্যাঁ করে, তখন আপনাকে গ্যাপ অ্যানালাইসিস করতে হবে। গ্যাপ অ্যানালাইসিস করে ডিজায়ার্ড স্টার্টে যাওয়ার জন্য অ্যাকশন প্ল্যান সেট করতে হবে। ওকে, এটা দেখেন একটা সুন্দর রুল আছে এখানে, তো দেখা যাচ্ছে না মনে হয়, মস্কো অ্যানালাইসিস বলে এটাকে। মস্কো দিয়ে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে আপনি যে এই যে বিজনেস কেস পাইলেন, তাহলে আপনি এখান থেকে কি কি নিবেন বা কোনটা নিবেন না, এগুলা আপনি এখান থেকে ইজিলি বের করতে পারবেন। যে এম দিয়ে বলা হচ্ছে যে আপনার মাস্ট মাস্ট হ্যাভ। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে যে মাস্ট হ্যাভ মানে এটা আপনার প্রজেক্টের, এটা অবশ্যই অবশ্যই করতে হবে, আদারওয়াইজ আপনার এটা প্রজেক্টই হবে। তাহলে ওইটা তো আর আপনি বাইরে দেওয়ার কোনো ফেলে দেওয়ার বা ওটাকে রিজেক্ট করার কোনো উপায় নেই। শুড হ্যাভ, আপনার কাছে মনে হচ্ছে এটা এসেনশিয়াল বাট নট ভাইটাল, আপনি বাদ দিতে পারেন বা আপনি এটাকে ইগনোরও করতে পারেন, বা থাকলে কিন্তু আপনার প্রজেক্টের জন্য ভালো হয়। কুড হ্যাভ, আপনি অনেক সময় বলেন না যে এটা থাকলে মনে হয় ভালো হতো, মানে এটা যদি প্রজেক্টে থাকতো তাহলে এটা ভালো হতো। যেমন আমরা যখন সফটওয়্যার চালাই তখন বলি না যে এইখানে একটা সার্চ ইঞ্জিন থাকলে ভালো হতো, সেখানে যদি একটা ইমেজ দিয়ে দিতেন তাহলে ভালো হতো, এরকম। আর উইল নট হ্যাভ, আপনাকে যেটা দরকার নাই প্রজেক্টের জন্য সেটা সাথে সাথে ইররিলেভেন্ট গুলা বাদ দিতে হবে। এই টেকনিক গুলা যদি আপনাকে ফলো না করেন, তাহলে কিন্তু আপনার বিজনেস কেসকে আপনি প্রপারলি ডিফাইন করতে পারবেন না, এবং ওই বিজনেস কেসের উপরে আপনি যদি প্রজেক্ট রান করেন, তাহলে প্রজেক্টের মানে আনসাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই জন্য এই মস্কো রুল আপনাকে ফলো করতে হবে। রিকোয়ার্ড, ডিজায়ার্ড অপশন বাম দিকে আছে। মাস্ট হ্যাভ গুলো অবশ্যই আপনাকে নিতে হবে। শুড হ্যাভ নিতে পারলে ভালো, কুড হ্যাভও যদি ওরকম নিতে পারলে আপনার ভালো। আর যদি উড নট হ্যাভ, সেটাকে আপনাকে সাপ্রেস করতে হবে, রিজেক্ট করে দিতে হবে। এই হলো অ্যানালাইসিস আপনার কোনো একটা বিজনেস কেসের ক্ষেত্রে। ওই সেম থিং এখানে বলা হচ্ছে, ওই যে আমি একটা ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে উদাহরণ দিলাম, যে এখানে বলা হচ্ছে ডু নাথিং, ডু দ্য মিনিমাম ওয়ার্ক, আর ডু মোর দেন দ্য মিনিমাম ওয়ার্ক। মানে আপনি বলতেছেন যে যদি আপনার বিজনেসের অ্যাজ ইউজুয়াল হয়, কোনো কিছু যদি আপনার বেনিফিট না আসে, তাহলে ওটা আপনি কেন নেবেন, ওটা ওইখানে আপনাকে রিজেক্ট করে দিতে হবে। টু দা মিনিমাম ওয়ান, দেখা গেল যে আমার হ্যাঁ এই কাজটা আমি যদি করি আমার মিনিমাম ভ্যালু দিবে, তাহলে আপনি মিনিমাম ওয়ার্ক করতে পারেন। আর যদি দেখেন যে একটা হাইয়েস্ট ভ্যালু আপনাকে গেন করতে পারবেন, তাহলে মোর দেন দা মিনিমাম, আপনাকে মিনিমাম ওয়ার্কটা মোর করতে হবে। তার মানে হচ্ছে যে এখানে মোট কথা যে কোনটা নিবেন কোনটা নিবেন না, এটা আপনাকে এই অ্যানালাইসিস ফেজে আপনাকে ডিটেক্ট করতে হবে। এগুলো আপনারা দেখবেন, দেখলে যদি কোনো কনফিউশন থাকে আমরা আচ্ছা, এই যে অ্যানালাইসিস করার পরে এখন রিকমেন্ডেশন আসবে। দেখেন রিকমেন্ডেশনের এগুলো আপনি গোথ্রো করতে পারেন। এখানে দেখেন তিনটা পার্ট আমি বলছি, বি থরো এবং অবজেক্টিভ। অবশ্যই বিজনেস কেস আপনাকে থরোলি অ্যানালাইসিস করতে হবে এবং তারপরে রিকমেন্ডেশন করতে হবে। বি থরো অ্যান্ড অবজেক্টিভ। আপনাকে ধরেন আপনি পার্টলি অ্যানালাইসিস করলেন এবং ওইটার পরে অবজেক্টিভ সেট করলেন, দেখা গেল যে আপনি বেনিফিটেড নাও হতে পারে। তাহলে এখানে বলা হচ্ছে যেমন ডু নট ডেভেলপ টানেল ভিশন। মানে টানেল ভিশন মানে হলো যে আপনি লিমিটেড স্কোপ নিয়ে কাজ করতেছেন, এই ধরনের কাজ করা যাবে না। আপনাকে টোটাল বিজনেস কেসটাকে ওভার রিভিউ করতে হবে, রিভিউ করে অ্যানালাইসিস করতে হবে, ওখান থেকে কি বেনিফিট হবে, ওই যে আগের এতে যেগুলো দেখলাম ওইভাবে নিয়ে তারপরে আপনাকে অবজেক্টিভ সেট করতে হবে। অল্প কিছু নিয়ে টানেল ভিশন মানে লিমিটেড আকারে আপনি অবজেক্টিভ সেট করেন, এটা হবে না। আবার পরেরটাতে দেখেন বি থরো হতে হবে বাট ডোন্ট টেক টু লং। আবার ওই যে আপনি আগের পেজের এটা দেখেন, সরি, এই যে এখানে আপনি যেটা আমার উইল নট হ্যাভ, এই জিনিসগুলো আপনি রেখে দিচ্ছেন, তাহলে কিন্তু হবে না, ওইগুলো আপনাকে বাদ দিতে হবে এবং আপনাকে অ্যাজ মাস অ্যাজ এটাকে কয়েনসাইজ করার চেষ্টা করতে হবে। এবং কনসিডার অল্টারনেটিভ এট এনি পয়েন্ট, যে কোনো পয়েন্টে বিজনেস প্রজেক্টে আপনাকে চিন্তা করতে হবে অল্টারনেটিভ কি হবে, এটা না হয়ে, এটা যদি না হয় তাহলে এর অল্টারনেটিভ কি হবে। আর যে কোনো সিচুয়েশন এটা যদি না হয় তাহলে অল্টারনেটিভ কি হবে, এই যে এই ধরনের থিঙ্কিং গুলো আপনার মধ্যে থাকতে হবে। এই রিকমেন্ডেশন গুলো আপনাকে বিজনেস কেজের মধ্যে অবশ্যই রাখতে হবে। আর ফাইনালি ইভালুয়েশন, আপনাকে প্ল্যান করতে হবে যে বেনিফিটটা আপনি যে ডেলিভার দিবেন এটা থেকে কি পরিমাণ বেনিফিট আমি মেজার করতে পারি। এই হচ্ছে আমাদের
বিজনেস কেজের মেন পার্ট আর কি। বিজনেস কেজ নিয়ে একটু যদি কারো কোনো কনফিউশন থাকে আর কি। বা কোনো ধরনের কোশ্চিন যদি কারো থাকে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এরপরে এটাতে যেতে পারি যে এইখানে দেখেন প্রজেক্ট বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান। মানে আমরা বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান হিসাবে এটাও কিন্তু বিজনেস কেজেরই একটা পার্ট। কি কি পাইতে পারি যে আমাদের টার্গেট, দেখেন টার্গেট বেনিফিট কি হবে, এটা কি ট্যানজিবল হবে না ইনট্যানজিবল হবে, মানে কি ধরনের আমি বেনিফিট পাইতে পারি, ওইগুলো আপনি দিতে পারেন। ইকোনমির ক্ষেত্রে যেমন বাজেট এবং টাইম কি হবে, টাইমলি ডেলিভারি করতে পারতেছে কিনা, প্ল্যানিং টাইম ম্যানেজমেন্ট মনিটরিংটা প্রপারলি হচ্ছে কিনা, রিস্ক রিডাকশনের ক্ষেত্রে আমি আপনি প্রেডিকশন করতে পারতেছেন কিনা, রিস্ক ম্যানেজমেন্ট প্রপারলি করতে পারবেন কিনা পারতেছেন, কমিউনিকেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট টিম করতে পারতেছেন কিনা, একটা ডেভেলপমেন্ট টিম থাকতে হবে, এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট থাকতে হবে, ক্লায়েন্টস থাকতে হবে। হ্যাঁ? এইগুলা আপনার বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে থাকতে হবে। সবার উপরে কাজ করতে হবে যে আসলে আপনার এটা কি ভ্যালু দিবে, ভ্যালুটা কি পজিটিভ হবে না আপনার জন্য নেগেটিভ হবে। নেগেটিভ হলে অবশ্যই আপনি এটা নিয়ে গোথ্রো করবেন না বা এটা রান করবেন না। যদি দেখেন যে এটা ভ্যালু ক্রিয়েট করছে আপনার অর্গানাইজেশনের জন্য, আপনার জন্য, তখন আপনি এটা প্রজেক্ট হিসাবে রান। এটাই হচ্ছে প্রজেক্ট বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান। এখন দেখেন আপনি সবকিছু করলেন, এখন আপনাকে অবশ্যই কোশ্চিন করতে হবে যে প্রজেক্ট সাকসেস মেজারমেন্টটা কি হবে আসলে। হ্যাঁ, যে আপনি যে এই যে চ্যালেঞ্জ গুলা নিচ্ছেন, এটা কি আপনি এই চ্যালেঞ্জ গুলা নেওয়ার পরে আদৌ কি এটা সাকসেসফুল হবে কি হবে না? এটার জন্য আপনাকে এই 3টা কোশ্চিন অবশ্যই করতে হবে। হোয়াট ডাজ সাকসেস লুক লাইক ফর দিস প্রজেক্ট, মানে কি ধরনের সাকসেস আপনি আসলে দেখতে চাচ্ছেন বা কি ধরনের সাকসেস আপনি এই প্রজেক্টের মাধ্যমে দিতে চাচ্ছেন, এটার কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া বা ক্লিয়ার স্টেটমেন্ট আকারে থাকতে হবে। আদারওয়াইজ আপনি পারবেন না। হাউ উইল সাকসেস বি মেজার্ড, আপনি ঠিক আছে প্রজেক্ট নিলেন, কিন্তু এই প্রজেক্টের সাকসেসটা আপনি মেজার করবেন কিভাবে, যে আমি কি বেনিফিটেড হলাম না হলাম না, বা আমি বেনিফিটেড হব কি হব না, এই যে এই ধরনের যে সাকসেস মেজারটা আপনি কিভাবে করবেন। আর হোয়াট ফ্যাক্টরস মে ইম্প্যাক্ট সাকসেস, আর যদি আপনার সাকসেস না হয় বা সাকসেস হলো, তাহলে কোন কোন ফ্যাক্টরের উপরে বেস করে সাকসেস হতে পারে এবং না হতে পারে, এই কোশ্চেনারিজ গুলা কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। এখন দেখেন আমরা একটু এর মধ্যে দেখি যে এই যে ফাইন্যান্সিয়াল কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, এগুলা এত ইনডেপথ আপনার যাওয়ার দরকার নাই। আমরা নেট প্রেজেন্ট ভ্যালু দিয়ে আমরা বের করতে পারবো যে আমরা কি প্রজেক্টটা টেক ওভার করবো কি করবো না, আমরা কি বেনিফিট হব কি হব না। রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, আপনি যে পরিমাণ ইনভেস্ট করলেন তার রিটার্ন আসবে কিনা, এই দ্বারা আপনাকে একটা ক্যালকুলেশন করতে হবে। এটা আপনি শুরুর আগেই কিন্তু এই ক্যালকুলেশন গুলো করতে পারবেন। যদি রিটার্ন ওই পরিমাণ না আসে তাহলে তো আপনি করবেন। ইন্টারনাল রেট অফ রিটার্ন, মানে কত পার্সেন্ট হারে আপনার রিটার্নটা আসবে, কত বছরের মধ্যে আপনার এটা আসবে, তাহলে কতদিন ধরে প্রজেক্টটা নিতে হবে। এই যে রেটটা, এই বছরে আপনি ধরেন 5%, পরের বছরে 10%, তার বছরে 15%, এইভাবে যদি আপনি না আনতে পারেন তাহলে কিন্তু আপনার প্রজেক্ট বেনিফিশিয়ারি হবে না। এরকম ভাবে আপনাকে পে ব্যাক পিরিয়ড, পে ব্যাক পিরিয়ডটা কি, যে আপনি ধরেন বাইরে থেকেও একটা জিনিস হায়ার করতে পারেন, আপনি নিজেও প্রডিউস করতে পারেন। কিন্তু বাইরে থেকে কিনলে দেখা এখন মনে হচ্ছে যে আমি কম দামে পাচ্ছি, কিন্তু আমাকে তো প্রজেক্টটা যদি 5 বছর রান করতে হয়, 5 বছর ধরে যদি আমি আমার অর্গানাইজেশনে তৈরি করি, তাহলে দেখা যাচ্ছে যে এটা কম দাম হতে পারে। এইভাবে আপনাকে থিঙ্ক করতে হবে যে আপনি প্রোডাক্টটা কি নিজে তৈরি করবেন না অন্য জায়গা থেকে হায়ার করবেন, এরকম ডিসিশন নিতে পারে। আর বেনিফিট কস্ট রেশিও অ্যানালাইসিস তো অবশ্যই আছে, যে বেনিফিটের সাথে আপনার কস্টের যে রেশিওটা কি হবে, কোন লেভেল হলে আপনি সাকসেস মেজার করবেন, কোন লেভেল হলে করবেন। সাকসেসের জন্য কি ডিপেন্ড করে দেখেন, অন টাইম হতে হবে অবশ্যই। অন টাইম না হলে তো আপনার সাকসেস হবে না, বা আপনার কস্টিং তখন বেড়ে যাবে। অন বাজেটও হতে হবে। তারপরে কাস্টমার অ্যাকসেপ্টেন্স হতে হবে। আপনি অন টাইম করলেন, অন বাজেট করলেন, বাট কাস্টমার আপনার অ্যাকসেপ্ট করলো না, তাহলে কিন্তু সাকসেসের মধ্যে পড়বে। আবার কি হচ্ছে, হাই কোয়ালিটি হতে হবে, আবার পারফরমেন্স হতে হবে। যদি না হয় এগুলা, তাহলে আপনি কোনো প্রজেক্টকে সাকসেস বলতে পারবেন না। এখন আপনাদের প্রতি একটা আবার কোশ্চিন, বলেন তো যে এমন কোন কি প্রজেক্ট আছে যে প্রজেক্টে অন টাইম হচ্ছে, অন বাজেট হলো, সবকিছুই হলো, স্কোপ শিডিউল বাজেট সবকিছুই ঠিক আছে, কিন্তু আনসাকসেসফুল প্রজেক্ট, এরকম কি হতে পারে?
কারোর কোনো আইডিয়া? আমাকে শুনতে পাচ্ছেন তো আপনারা? জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, মানে আমি কোশ্চেনটা করছি যে আমার অন টাইমে হয়েছে, অন বাজেটে হয়েছে, বাট আমার প্রজেক্ট সাকসেসফুল হয়নি, মনে হচ্ছে আনসাকসেসফুল। এরকম সিচুয়েশন কি হতে পারে আসলে? আপনাদের কি মনে হয়? হতে পারে, হ্যাঁ হতে পারে। হতে পারে যদি কাস্টমার অ্যাকসেপ্ট না করে, যে ডেলিভারেবলটা হয়েছে সেটা যদি কাস্টমার অ্যাকসেপ্ট না করে তাহলে সেটা ফেলিওর হতে হবে। মানে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। কোয়ালিটি হয়নি, পারফরমেন্স ভালো না, কোয়ালিটি ভালো না, পারফরমেন্স ভালো না দেখি কাস্টমার অ্যাকসেপ্টেন্স করে নাই। তাহলে আপনার প্রোডাক্ট রেডি, প্রোডাক্ট আপনি অন টাইমে করছেন, অন বাজেটে করছেন, বাট আপনার কাস্টমার এটা অ্যাকসেপ্ট করছে না, তাহলে কি ওটা তো একটা পাথরে পরিণত হয়ে যাবে, তাই না? এর কিছু উদাহরণ আমরা দেখবো। দেখেন এখানে এই ফিগার গুলা যদি আপনারা দেখেন, আউটপুট আর আউটকামের মধ্যে ডিফারেন্সটা এখান থেকে আপনারা বুঝতে পারবেন। এই যে ব্রিজটা করছে, তিনি এই প্রজেক্টটা নিচে ব্রিজ করা, উনি কিন্তু সাকসেস, উনি ব্রিজ করে দিছে, সেটা অন টাইমেও করছে, অন বাজেটের মধ্যেও হয়তো করছে, কিন্তু এটার আউটকাম কি আছে বলেন তো? এই যে ব্রিজ গুলা দেখতেছেন, এটার কোনোটার কি কোনো আউটকাম প্রপারলি আসছে? না আউটকাম হয় না, আউটপুট হয়েছে বাট আউটকাম নাই। আউটপুট হয়েছে, আউটকাম আসে। তার মানে কি যে আউটপুট আসলেই যে এটার আউটকাম হবে, নট লাইক দ্যাট। আবার আপনি অন টাইমে অন বাজেটে করলেই যে এটা ভ্যালু দিবে, আপনার প্রজেক্টের কোনো ভ্যালু ক্রিয়েট হবে এমন নাও হতে পারে। কিন্তু আপনার প্রজেক্ট কিন্তু সাকসেসফুল, অনেক আগে ঘুমিয়ে যেত। এজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনি সাকসেসফুল, এই প্রজেক্ট আপনি শেষ। এই ক্লিয়ার? করে এটাই হচ্ছে আউটপুট আর আউটকামের মধ্যে আপনার ডিফারেন্স, এটা থেকে খাওয়ার দরকার ছিল না। ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, একটু আমরা মিউট করি, যারা কথা করতেছি মিউট করে দিই প্লিজ। আচ্ছা, এই দুই ভাইকে আপনারা তো চিনেন মনে হয় অনেকেই, যে অরভিল আর উইলবার রাইট। তারা এই দুই ভাতৃদ্বয় কি বিমান করছে বানাইছিল জানেন? যে। হ্যাঁ, বিমান বানাইছিল যে। এদের কিন্তু দেখেন যে এখানে কি ছিল, ওদের ডিপ্লোমা, কোনো শিক্ষা মানে শিক্ষাগত যোগ্যতা ওই লেভেলে ছিল না। কেউ কোনো ফান্ডিং করেনি, প্রথমে তো পাগল হিসাবে ডিক্লেয়ার করছে তাদের। কোনো গভর্নমেন্ট পেট্রোনাইজেশন তাদের প্রতি ছিল না, হাই লেভেল কানেকশন ছিল না কারোর সাথে, কোনো এডুকেশনও ওইভাবে ছিল না, তারপরে কোনো রিসার্চ ইনস্টিটিউটের সাথেও ছিল না। তারপরেও তারা কি করছে দেখেন, যে তাদের কোনো বেটার ইকুইপমেন্ট ছিল না, বেটার ফান্ডিং ছিল না, বেটার এডুকেটেড ছিল না তারা। এত কিছু না থাকার পরেও তারা উড়োজাহাজ আবিষ্কার করলো। কিভাবে করছে? ডিউ টু ইমোশন অ্যান্ড ডিভোশন আর হাইলি রিকোয়ার্ড ফর দ্য প্রজেক্ট সাকসেস। মানে ইমোশনটা কি? ইমোশন হলো ক্ষণস্থায়ী। ওই যে তাদের মধ্যে যে একটা ইমোশন কাজ করছে, যে আমাকে এই যে পাখিটা তো উড়ে যাচ্ছে, তাহলে এই পাখিটার মতো করে আমরা বিমান বাড়াতে পারি। তারা ওইটাতে ইমোশনালি হয়ে গেছে যে হ্যাঁ, আমরা যদি এটাকে পাখির মতো করে কোনো কিছু তৈরি করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের একটা সাকসেস আনতে পারে। ওই ইমোশনটা তার ওইখানে কিন্তু শেষে, ইমোশন কি অল্প টাইম থাকে, পাখি উড়ে গেল, ইমোশন আপনার শেষ হয়ে যেতে পারে, রাইট? কিন্তু তারা ইমোশনটাকে দেখেন ডিভোশনে নিয়ে গেছে। ডিভোশন মানে হলো কি, তারা চিন্তা করছে এটা নিয়ে, এবং এটাকে কিভাবে আরো আপনার আহ, আমি অর্গানাইজড ওয়েতে এটার একটা শেপ দিতে পারি, এটার কারণে পিপুল বেনিফিটেড হতে পারে। তারপরে আপনার কিছু, এর জন্য কোনো প্রজেক্টে সাকসেস হতে হলে ইমোশনের সাথে ডিভোশনও থাকতে হবে। ইমোশনেই যদি শেষ হয়ে যায়, ডিভোশন যদি আপনার না থাকে, তাহলে কিন্তু প্রজেক্ট সাকসেস হবে না। তাহলে ওই দুই ভাই তাদের ইমোশনের দ্বারা এবং ডিভোশনের দ্বারাই কিন্তু এই প্রজেক্টটা সাকসেস করছিলেন। সেম আমাদের পদ্মা ব্রিজের ক্ষেত্রেও আপনারা কি বলবেন? এই ফিগারটা দিয়ে কে কি বুঝলেন বলেন তো? এটা দিয়ে কেউ কিছু একটু বলতে পারবেন কি আসলে এটা? এখানে বুঝে অনেক একটু আবার আসলে বলবেন? যদি আমাদের আমি প্রাইম মিনিস্টার যখন ডিসিশন নিয়েছিলেন পদ্মা সেতু করার, আমাদের বাংলাদেশে হয়তো এই পরিমাণ অর্থ ছিল না, কিন্তু ওনার ইচ্ছে ছিল, উদ্দেশ্য ছিল, টার্গেট ছিল, সাকসেসফুলি আমাদের আসলে পদ্মা সেতু আজকে সাকসেসফুল হয়েছে। এটা একটা এক্সাম্পল হতে পারে। কিন্তু আমার এখানে এক্সা- একটু এখানে জি আরেকটা জিনিস আছে, সেটা জি হচ্ছে আমরা যখন প্রজেক্টে যেটা সাকসেস দেখলাম অন টাইম অন বাজেট, ঠিক আছে, আমরা কিন্তু মানে যদিও পদ্মা সেতু হয়েছে বাট দ্যাট ওয়াজ নট অন বাজেট ছিল। তো এটাকে না কি না, আমরা ওটা তো কিভাবে? এটা হলো যে আমরা আপনারা প্রজেক্টে চলে গেছেন, হ্যাঁ। আমি কিন্তু প্রজেক্ট শুরুর আগের স্টেজে আছি।
তাহলে এটার পিছনে একটা বিহাইন্ড একটা ঘটনা আছে, সেই ঘটনাটা কি কারণে ইমোশন ডিভোশন ওন জি, ফান্ডে কি emotion. জন্য করতে চাইল? ব্যাংক ইমোশন যখন ডিভোশনের একটা বিষয় বিশ্ব মনে হয়। বিশ্ব ওয়ার্ল্ড ব্যাংক বিশ্বব্যাংক যখন না করে ওয়ার্ল্ড দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক ব্যাংক যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক লোন আমাদের দিল না। ফাইন্যান্স করে নাই সেজন্যই। এটাই আমি শুনতে চাচ্ছিলাম যে ওয়ার্ল্ড ব্যাংক যখন বললো যে আমি তোমাকে ফাইন্যান্স করব না, বিহাইন্ডে সে দুর্নীতি হোক বা যে কোনো কারণেই হোক, তখন প্রাইম মিনিস্টার যদি তার এই যে ইমোশনটাকে কাজে না লাগাতো, যে না আমি আমার ওন ফান্ড দিয়ে এটাকে করব এবং ডিটারমাইন্ড না হতো, তাহলে কিন্তু আজকে এই প্রজেক্ট হতো না। কারণ আপনি দেখেন গ্লোবালি যেখানেই ওয়ার্ল্ড ব্যাংক চলে গেছে, অনেকে দেখা গেছে যে আমাদের এখানে যারা আপনার এক্সপার্ট ছিলেন ওনারাও বলছেন যে এত কিছু বাইরে থেকে আনতে হবে, ডলারের ক্রাইসিস হবে, ডলার আমরা সাপ্লাই করতে পারবো না, ম্যাটেরিয়াল প্রপারলি আনতে পারবো না, আমাদের রিজার্ভে প্রবলেম হবে হবে, কিন্তু উনি আহ, একদম ডিটারমাইন্ড ছিলেন যে না আমি আমার ওন ফান্ডে এটা করব। হয়তো অনেকের অনেক কোশ্চিন থাকতে পারে, তো এই যে তার ডিটারমিনেশনটা, এই ডিটারমিনেশনের কারণেই কিন্তু আজকে পদ্মা সেতুটা আমরা দেখছি এবং এর আউটকামটাও আমরা সহজেই আমরা সবাই দেখতে পাচ্ছি যে কি হচ্ছে আর কি। এইটাই বোঝানোর উদ্দেশ্য যে আসলে আপনার যদি ইমোশন এবং ডিভোশন ঠিক থাকে তাহলে আপনি ইজিলি যে কোনো প্রজেক্ট সাকসেসফুলি কন্টিনিউ করতে পারবেন। ফাইনালি এটা একটু দেখেন যে বিজনেস কেস মানেই যে অ্যাপ্রুভ হবে তা না, কারণ বিজনেস কেসের মধ্যে কি ছিল, বিজনেস নিড আছে কিনা, অ্যানালাইসিস করে কি বেনিফিট পাইলেন, এটা মেজার কি হবে, ইভালুয়েশনটা কি হবে, রিকমেন্ডেশন যেটা কি বললেন ওটা ওটা কি ধরনের রিকমেন্ড হবে, এগুলা সব কিছু অ্যানালাইসিস করার পরে আপনি যখন স্পন্সরের কাছে তুলে ধরবেন বা যিনি ফান্ডিং করছে ওনার কাছে দিবেন, এরপরে উনি আবার বলবে ফিজিবিলিটি স্টাডি করলেন, এই যে সবগুলা মিলে এটা করার পরে যদি আপনি অ্যাপ্রুভ দেন তখন এটা প্রজেক্ট হিসাবে কন্টিনিউ করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে বিজনেস কেস আগে অ্যাপ্রুভ হতে হবে, এরপরে ফিজিবিলিটি স্টাডি আপনাকে হয়তো করা লাগতে পারে এটার এগেইনস্টে, ওইটা ফিজিবিলিটি স্টাডি যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি প্রজেক্ট চার্টার তৈরি করে প্রজেক্ট স্টার্ট করতে পারবেন। তার মানে আপনার প্রজেক্ট শুরুর আগেই অনেক কিছুই, কিন্তু আমরা যেটা বলি না যে ওই যে সমীক্ষা পর্যালোচনা চলতেছে, যে আমি যে যেমন আপনারা জানেন কিনা যে ঢাকা টু চিটাগং রেলপথ তৈরি হবে নারায়ণগঞ্জ দিয়ে ডাইরেক্ট লাকসামে চলে যাবে, হ্যাঁ মানে ডাইরেক্ট কুমিল্লায় চলে যাবে, সরি। তাহলে আপনার হচ্ছে কি যে এই যে এখন আখাউড়া হয়ে সেই আপনার ভৈরব আখাউড়া হয়ে প্রায় 100 কিলোমিটার বেশি রান করে, এখন গভর্নমেন্টের একটা সমীক্ষা চালু আছে যে আমরা এই মেঘনা সেতুর উপর দিয়ে যদি পদ্মা এই রেল লাইনকে নিয়ে যেতে পারি তাহলে চিটাগং এর সাথে আমাদের 3 ঘন্টায় যাতায়াত করতে পারবো। এই যে সমীক্ষা চলতেছে, এই সমীক্ষাতেও কিন্তু অনেক খরচ আছে, অনেক ইনভলভ আছে, অনেক পিপুলের ইনগেজ আছে, আউটসাইড স্টেক হোল্ডার ইনগেজ আছে, তাহলে ওইটা অ্যাপ্রুভ হতেও পারে নাও পারে। বিজনেস কেস হলেই যে আপনার প্রজেক্ট হবে এমন না, অনেক বিজনেস কেস, ম্যাক্সিমাম বিজনেস কেস আপনার প্রজেক্ট হিসাবে শুরু নাও হতে পারে। সেটা তো আপনারা আগে এখানে আমার একটা কোশ্চেন আছে। জি প্লিজ। এখন যে সমীক্ষা করছে এটা তো আসলে বিজনেস কেস বা প্রজেক্ট হবে না, রাইট? এটা প্রি প্রজেক্ট প্ল্যানিং হবে, রাইট? এই প্রি প্রজেক্ট প্ল্যানিং, এক্স্যাক্ট ওইটা আমি বলতেছি যে আপনার এই সমীক্ষার পরে যদি দেখে যে না এটা আমাদের আসলে ওই লেভেলের ফ্রুটফুল হবে না বা এখানে কমপ্লেক্সিটিটা অনেক বেশি, আপনার ধরেন জমি অধিগ্রহণ করতে হবে। রেলের সব থেকে বড় সমস্যা কি? জমি অধিগ্রহণ। এখন জমি অধিগ্রহণ আপনার একটা বিস্তীর্ণ এলাকা 100 কিলোমিটার আপনাকে জমি অধিগ্রহণ করতে হবে। একজন ব্যক্তি যদি আপনার লিগ্যাল অ্যাকশনে যায়, এটা সলভ হতে হয়তো অনেক দিন সময় লাগতে পারে। তাহলে পিপুলকে আপনি কিভাবে এগ্রি করবেন, কি ধরনের কমপ্লেক্সিটি এখানে আসবে আপনি আমি জানি না। ফলে সমীক্ষা হলেই যে এটা প্রজেক্ট আকারে আপনার কন্টিনিউশন হবে, নট লাইক দ্যাট। এই জন্যই যে কোনো ধরনের সমীক্ষা, আরেকটা সমীক্ষা হয়েছে যে আপনি দেখেন যে রেল সেতু করার প্ল্যান ছিল আরেকটা আপনার ওই যে ভুয়াপুর পার হয়ে আগের যে বাহাদুরাবাদগঞ্জ ঘাট ছিল, আপনাদের অনেকে জানেন কিনা জানি না, ওই দিক দিয়ে টাঙ্গাইল হয়ে ওইখান জামালপুর দিয়ে ময়মনসিংহ। সরাসরি জামালপুর ময়মনসিংহ ওই দিক দিয়ে সরাসরি চলে যাবে হলো আপনার ওই ওই রংপুরে, নীলফামারী রংপুরে চলে যাবে ওই দিক দিয়ে। তো ওই সমীক্ষাতে ওইটা ফেল করছে, ওইটা না হয়ে পরে কি হলো যমুনা সেতুতে আপনারই হলো। তো এই ধরনের বিভিন্ন ধরনের সমীক্ষা হতে পারে বা বিজনেস কেস নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এটা যে অ্যাপ্রুভ হবে নট লাইক দ্যাট। এটাই মেন উদ্দেশ্য আর কি, যে প্রজেক্ট চার্টারের আগেও একটা লম্বা প্রজেক্ট থাকতে পারে, সেটা ওখানে ফেল করতে পারে আবার, ওটাও কিন্তু আবার ইটসেলফ একটা প্রজেক্ট হতে পারে, যে যে সমীক্ষা যে আপনি করতেছেন
ওটাও একটা টাইম ফ্রেম থাকতে পারে, এই বাজেটের মধ্যে করতে হবে এরকম থাকতে পারে, একটা ডিউরেশন, এই ডিউরেশনের মধ্যে শেষ করতে হবে। সর্বোপরি হলো কি যে আমরা সবাই জানি যে স্মার্ট হতে হবে আমাদের এইগুলাকে, স্পেসিফিক হতে হবে, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক এবং টাইমলি হতে হবে, আদারওয়াইজ আমাদের এটা কন্টিনিউ হবে না। এই হলো আমাদের একটা সেশন শেষ হলো। এখন আজকের এই মানে এটা নিয়ে কারোর মধ্যে কোনো ধরনের কোনো আস্কিং বা কোনো ওপিনিয়ন আছে কিনা, প্লিজ যদি থাকে বলতে পারেন। কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন করার আগে আমরা রেকর্ডটা অফ করে দিব, কেমন? আর রেকর্ডটা অফ করার আগে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর এ সুপার হিরো বলা যায় আর কি, যে আমাদের আইটি লিডারশিপ কমিউনিটির জন্য আপনার যে ডেভোটেশন, যেটা কিছুক্ষণ আগ থেকে আপনি নিজেই বলেছেন। তো হোপফুলি আমার কনফিডেন্স বা আমাদের কনফিডেন্স যে আমরা এভাবে আপনার গাইডলাইন্স পেলে আমরা একটা সাকসেস স্টেজে যেতে পারবো ইনশাল্লাহ। আমাদের প্র্যাকটিক্যাল লাইফের যে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল সেটা বাড়বে, আমরা কিভাবে সার্টিফিকেশনটা নিতে পারি পিএমআই থেকে সেই স্ট্র্যাটেজি বা কৌশলগুলো আমরা জানবো ইনশাল্লাহ। অ্যান্ড আমরা এখানেই আমাদের রেকর্ডিং স্টপ করলাম, দেন আমরা কোশ্চেন এবং অ্যান্সার সেশন আলোচনা করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যে ইনিশিয়াল আজকে আসলে মানে আমি জানি যে এটা আমাদেরও প্রথম অবস্থায় খুবই দুর্বোধ্য মনে হয়েছে,